গল্প স্বপ্ন যখন সত্যি। লেখিকা শাহেদা আক্তার। বৌভাতে সারাদিন আকাশ মেঘলা ছিল। রাতে ঝুম বৃষ্টি নামলো। শাশুড়ির কথায় মেয়েটাকে একটা ভালো কাপড় পরিয়ে ভারী কাপড় গয়না খুলে রাখলো। তারপর তাকে বাসর ঘরে নিয়ে গেল সবাই। গ্রামের বাড়ি। কারেন্ট নেই এই ঝড় বৃষ্টির রাতে। সবাই বউকে রুমে নিয়ে গিয়ে গল্প করছে। কিছুক্ষণ হাসি তামাশা করে সবাই চলে গেল বরকে পাঠাবে বলে। বিছানার কাছে জানালাটা খোলা। মেয়েটা সেখানে গিয়ে দাঁড়ালো। পার্লারের লোকেরা স্টাইল করতে গিয়ে চুলকে এদিক ওদিক পেঁচিয়ে জট ফেলে দিয়েছিল। এজন্য মাথাটায় তেল দিয়ে জট ছাড়িয়ে এই বৃষ্টির রাতে শ্যাম্পু করতে হয়েছে। ভেজা লম্বা চুলগুলো খোলা, বাতাসে উঠছে। মেয়েটাও গভীর মনোযোগে বৃষ্টির শব্দ শুনছে। ভালোই লাগছে। পাশের বাড়ির টিনের চালের বৃষ্টির শব্দ অন্যরকম একটা ধ্বনি তৈরি করছে। হয়তো এই ধ্বনি তার স্বপ্নে বোনা বাসর রাতের অনুভূতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। এর মাঝেই কেউ রুমে ঢুকলো। ঢুকেই মেয়েটার কাছে এসে দাঁড়ালো। সে যেন মেয়েটার চুলের ঘ্রাণ নিচ্ছে। বাতাসে চুলগুলো রুমে আসা মানুষটার মুখে পড়ছে। মানুষটা পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরলে মেয়েটা লজ্জা পায়। এরপরই হঠাৎ মেয়েটার আত্মা কাঁপানো চিৎকার। নাহিদা চমকে উঠে বসলো ঘুম থেকে। এশার আজান দিয়েছে অনেকক্ষণ আগে। পড়তে পড়তে কখন যে পড়ার টেবিলেই ঘুমিয়ে গেছে বলতে পারবে না। ঘাটা চরম ব্যথা করছে। মাথা ভার হয়ে আছে যেন রাজ্যের বোঝা ওর মাথায় চাপিয়ে দিয়েছে। কতক্ষণ ব্যথা আর ভয় হাঁপিয়ে ও চিৎকার করে ডাকলো, আম্মু তাড়াতাড়ি এসো। ওর আম্মু পারভিন পাশের রুমে টিভি দেখছেন। জি বাংলার সিরিয়াল। বর্তমানে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পারভিন সারাদিন শুধু সিরিয়ালের কথা বলতে বলতে মাথার পোকা বের করে ফেলেন। তাই নাহিদা টিভিটাকে দুচোখে দেখতে পারে না। এমনি ভয়ে সারা শরীর ভয় কাঁপছে। তার উপর 4-5 বার ডেকে আরো হাঁপিয়ে গেল। কিছুক্ষণ পর পারভিন হেলে দুলে ওর রুমে এলেন। কারণ তিনি জানেন নাহিদা সব সময় এমন চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে। তাই এত গুরুত্ব দেননি। রুমে নক করতে গিয়ে নাহিদার দিকে নজর গেল তার। ও চেয়ার থেকে উঠতেই ফ্লোরে পড়ে গেছে। শরীরে যেন একরত্তি শক্তি নেই। ওর এই অবস্থা দেখে পারভিন দৌড়ে এসে বললেন, কি হয়েছে নাহি? এমন হাঁপাচ্ছিস কেন? পড়লি কি করে? নাহিদা, তুমি এখনই নবীন মামাকে ফোন করো। পারভিন হঠাৎ তাকে ফোন করব কেন? নাহিদা, শিরিন আপু কোথায় জিজ্ঞেস করো। পারভিন, কেন? কি হয়েছে? ওকে নিয়ে স্বপ্ন দেখেছিস নাকি? নাহিদা ওপর নিচে মাথা নেড়ে বলল, শিরিন আপুর খুব বিপদ। আমাকে দাও, আমি কথা বলি। ফোন দেওয়ার পর ওপাশ থেকে একজন লোকের কণ্ঠ শোনা গেল। নাহিদার এখনো গলা কাঁপছে। নবীন, হ্যালো। নাহিদাকে, মামা। আমি নাহিদা। শিরিনা আপুকে একটু ফোনটা দিবেন। নবীন ঠাস করে বলে দিলেন, ও নাই, বান্ধবীর বাসায় গেছে। নাহিদা, মামা ওনার খুব বিপদ। কেন মিথ্যা বলছেন? ওনার বিয়ে হয়ে গেছে জানি, কিন্তু ওনাকে বাঁচান। হ্যালো। অপর পাশে শব্দ হয়ে ফোনটা কেটে গেল। নাহিদা কাঁদো কাঁদো গলায় বলল, এখন আমি কি করি আম্মু? কি করে ওনাকে বাঁচাবো? মামা কেন আমার কথা শুনলেন না? পারভিন, কি হয়েছে খুলে বল আমাকে। নাহিদা নাকটা জামা দিয়ে মুছে চশমাটা খুলে হাতে নিয়ে বলল, আজকে ওর বাসর। সবাই ওকে রুমে রেখে বেরিয়ে গেল। সবাই চলে গেলে ও জানালার পাশে গিয়ে দাঁড়ালো, চুল উড়ছিল বাতাসে। এমন সময় কেউ এসে ওকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আর তারপরই পারভিন, তারপর কি? নাহিদার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নাকটা টেনে কাঁপা গলায় বলল, তারপরই ওনার বুকে ছুরি গেঁথে দিল। পারভিন, কি বলছিস? নাহিদা, আম্মু আমি এখনই যাব। পারভিন, তুই কি করে যাবি? তুই তো ওর শ্বশুর বাড়ি চিনিস না। আর তাছাড়া বাইরে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নাহিদা বাইরে তাকিয়ে দেখলো, আসলেই তাই। সময় ঘনিয়ে এসেছে, কিন্তু ওর কিছুই করার নেই। এবার নায়িকার পরিচয় দেওয়া যাক। আফরা আফরিন নাহিদা একটা পাবলিক কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট।
আফ্রিদা পারভিন ওর গৃহিণীমা আর বেস্ট ফ্রেন্ড। ওর বাবা অনিল আবিদ প্রবাসী। ছোটবেলায় ওর একটা প্রবলেম ধরা পড়ে। ঠিক প্রবলেমও নয়, অদ্ভুত ব্যাপার। যখন ওর 5 বছর বয়স তখন ও হঠাৎ করেই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু হলো। সেই স্বপ্নগুলো বাস্তবেও পরিণত হয়ে যেত। প্রথম দিকে ব্যাপারটা ছোটখাটো জিনিসে সীমাবদ্ধ ছিল। ও সবগুলো স্বপ্ন পারভিনের সাথে শেয়ার করাই বাস্তব হওয়ার ব্যাপারটা সহজেই ধরা পড়ল। তবে এই নিয়ে ওর পরিবার কখনোই তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু এর মারাত্মকতা ধরা পড়ল যখন ওর 7 বছরের ছোট ভাই নিবিড় একটা গভীর গর্তে পড়ে মারা গেল। তারপর থেকেই ও স্বপ্নকে খুব ভয় পায়। তারপরও স্বপ্ন ওর পিছু ছাড়েনি। বাসর রাতের স্বপ্নটায় নাহিদা অনেক ভয় পেল, কিন্তু কিছু করতে পারছে না। ভাইকেও বাঁচাতে চেয়েছিল, পারেনি। আজ শিরিনকেও পারবে না। এটা হতে পারে না। শিরিন ওর দুঃসম্পর্কের নবীন মামার মেয়ে। নবীন মামা ওদের তেমন পছন্দ করে না, কিন্তু নাহিদার সাথে শিরিনের আত্মার সম্পর্ক। প্রায় সময় সে ওদের বাসায় আসতো। সেখানে তার মৃত্যু। এত বড় ধাক্কা নাহিদা সহ্য করতে পারছে না। হঠাৎ সে পাগলের মতো হয়ে গেল। কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। পারভিনও দৌড়ে গেল ওকে থামাতে। দরজা খুলে প্রচন্ড বাতাসের ঝাপটা অনুভব করল। চারদিকে ঝড়ের শোষধ্বনি। বাতাসে আশেপাশে থাকা গাছগুলো লুটিয়ে পড়ছে। বাড়ি থেকে বের হতেই বৃষ্টিতে পুরো ভিজে গেল। জোর করে কয়েক পায়ে এগিয়ে যেতেই আর এগোতে পারল না। বাতাসের জোরের কাছে হেরে গিয়ে সেখানেই কাদায় বসে অজরে কাঁদতে লাগলো। চিৎকার করতে লাগলো পাগলের মতো। ইচ্ছে করছে নিজের প্রাণ দিয়ে হলেও শিরিনকে রক্ষা করতে। পারভিন এসে ওকে অনেক কষ্টে ভিতরে নিয়ে গেল। ঘরে এসেই ও মেঝেতে বসে পড়ল। চুপ হয়ে গেল এক মুহূর্তের জন্য। এই সুযোগেই পারভিন ওকে দোতলায় ওর রুমে নিয়ে গেল। নাহিদা বাধা দিল না। কতক্ষণ ওকে আগলে রেখে রুম থেকে বেরিয়ে দরজা বাইরে বন্ধ করে দিলেন। বাবা মায়ের পর যে শিরিন আপুকেও স্থান দিয়েছে তাকে বাঁচাতে ও আবার ছুটে বের হবে, এটা উনি জানেন। তাই বাধ্য হয়েই কাজটা করলেন। রাতে দরজায় কয়েকবার ধাক্কা দেওয়ার শব্দও শোনা গেল, কিন্তু তিনি খুললেন না। নিচের তলার বিশাল ডাইনিং টেবিলে চুপচাপ বসে রইলেন। সকালে গিয়ে দেখলেন ও ভেজা জামা পরেই মেঝেতে ঘুমিয়ে আছে। একটু ডাকতেই ও উঠে বসল। যেতে হবে। কোথায় আম্মু? হাসপাতালে। ফোন এসেছিল। নাহিদা কথা বলল না। বলার কিছুই নেই, যা হবার হয়ে গেছে। তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজনে বেরিয়ে গেল। হাসপাতালে গিয়ে দেখলো অনেক মানুষ। আত্মীয় স্বজনের মাঝে কান্নার রোল। নাহিদা এগিয়ে গেল। পেটে সাদা কাপড়ের নিচে শিরিন শুয়ে আছে। কাপড়টাতেও রক্ত লেগে আছে, শিরিনের রক্ত। নাহিদা কাছে গিয়ে ঠেলতে ঠেলতে কাপা গলায় বলল, শিরিন আপু উঠো। দেখো আমি এসেছি। তোমার নাহি এসেছে। উঠবে না? ওঠো। ওর চোখে জল বাদ ভাঙল। চোখ থেকে নোনা পানি ধারা নেমে দুই গাল বেয়ে চিবুকের নিচে জমে টুপটুপ করে পড়তে লাগলো। কালকে কান্না করতে করতেই গলা ভেঙে গেছে। ভাঙা গলায় শান্ত কণ্ঠে নবীন মামাকে বলল, আমি আপনাকে ফোন করিনি। কি হলো? চুপ করে আছেন কেন? বান্ধবীর বাড়ি গেছে তাই না? সেখান থেকে লাশ হয়ে ফেরত এসেছে। নবীন মামা চুপ করে রইলেন। হঠাৎ নাহিদা চিৎকার করে বলে উঠল, কি হলো? চুপ করে আছেন যে? ওর চিৎকারে সবার কান্না থেমে গেল। বাজ পড়লে যেমন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তেমনি সবাই চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। নাহিদা ওনার বিয়ের কথা জানাননি, ঠিক আছে। ফোন মিথ্যা বলেছেন, তাও মেনে নিলাম। কিন্তু কি হতো যদি আমার কথা একটু শুনতেন? কি হতো? বলেছিলাম শিরিন আপুর বিপদ। বলিনি। আমাদের এতই ঘৃণা করেন যে নিজের মেয়ের বিপদের কথা শুনেও জানতে চাইলেন না কি বিপদ। এত ঘৃণা, এত অহংকার। যে অহংকার আপনার মেয়েকে কেড়ে নিয়েছে, সেই অহংকার নিয়ে আপনি গর্ব করেন। ছি। সবার দৃষ্টি নাহিদার দিকে। হঠাৎ নবীন মামা নাহিদার গলা চেপে ধরলেন।
ঠেসে ধরলেন দেয়ালের সাথে, তুলে ফেললেন কয়েক সেন্টিমিটার। নাহিদা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সারাশির মতো হাত ছাড়াতে পারল না। নবীন মামা দাঁত কিরমির করে বললেন, সব তোর জন্য হয়েছে সর্বনাশী। তুই স্বপ্ন দেখলি আর আমার মেয়েটা মরল। নিজের ভাইটাকে মেরে শান্তি হয়নি, এখন আমার মেয়েটার দিকে তোর কুনজর পড়েছিল। তুই মরলে আর কেউ এভাবে মরব না। সবাই নবীন মামাকে সরাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু এত শক্তিশালী মানুষের সাথে কেউ পেরে উঠছে না। সবাই চেঁচাচ্ছে। নাহিদার দম বন্ধ হয়ে আসছে। নাহিদার হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে ঝুলে পড়ল দুই পাশে। কোনো কারণে হাতটা একটু আলগা হতেই সবাই নবীন মামাকে সরিয়ে আনলো। নাহিদা নিচে পড়ে কাঁদতে লাগলো, লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো, চোখে আধার দেখছে। ওর আম্মু দৌড়ে এলো, গলায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে বসে গেছে। কাঁদতে কাঁদতেই উঠে দাঁড়ালো। তখনও নবীন মামাকে সবাই ধরে রেখেছে। নাহিদা নিজে গিয়ে নবীন মামার হাত নিজের গলায় দিয়ে বলল, আমাকে মেরে ফেলেন মামা, আমিও চাই না বেঁচে থাকতে। আপনি ঠিকই বলেছেন, আমি বেঁচে থাকলে যেমন অনেক মানুষ মরবে, তেমনি আমাকেও সেই মৃত্যু দৃশ্য সহ্য করতে হবে। নিজের চোখে দেখা স্বপ্ন বাস্তব হতে দেখা কতটা কষ্ট, এটা আমি ছাড়া আর কেউ জানে না। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। নবীন মামাও নিজের হাত সরিয়ে নিলেন। নাহিদা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল, বলল, আমি আর পারছি না। আমি কেন কেন নিজের জীবনের থেকে যাকে ভালোবাসতাম সেই ভাইয়ের মৃত্যু দেখেছি। যার সাথে দুবেলা মন খুলে না হসলে পেটের ভাত হজম হতো না, সেই শিরিন আপুর মৃত্যু দেখলাম। কি দোষ করেছিলাম যে আমাকেই এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? নিজের মৃত্যুকে ডেকে আনতে পারছি না, এতই হতভাগী আমি। মরতেও পারছি না, বাঁচতেও পারছি না এই যন্ত্রণা নিয়ে। পারভিন ওকে নিয়ে বাসায় চলে এলেন। আর বেশিক্ষণ ওখানে থাকলে নাহিদা নিজেই অসুস্থ হয়ে পড়ত। হাসপাতালে পাগলের মতো লাশের পাশে বসে কেঁদেছে। সারা রাস্তাও ফুপিয়ে ফুপিয়ে গেছে শুধু। বাসায় এসে সোফায় বসে পড়ল। পারভিন ওকে খাইয়ে দিলেন। খাওয়ার পর বিছানায় এসে পারভিনের কোলে শুয়ে পড়ল। পারভিন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। নাহিদার ঘুমাতে ভয় হচ্ছে। কখন আবার মৃত্যুর স্বপ্ন দেখে ভয় জেগে উঠতে হয়, তা আবার সত্যি হয়ে কার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এসব ভাবতে ভাবতে কখন যেন পারভিনের কোলেই ঘুমিয়ে পড়ল। পারভিন ওকে বালিশে শুয়ে দিয়ে সূরা পড়ে ওর মাথায় ফু দিয়ে দিলেন। কয়েক মাস পর এইচএসসি পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষা দিল নাহিদা। অনেক ঘোরাঘুরি পর চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয়ে গেল। হলে সিট না পেয়ে মেসে উঠতে হলো ওকে। সারাদিন ক্লাসের ব্যস্ততা, এর মাঝে তেমন কোনো সমস্যা হয়নি। ও সব সময় সূরা পড়ে ঘুমায়। সূরা পড়ে ঘুমালে স্বপ্ন দেখে না, কিন্তু কখনো সূরা না পড়ে ঘুমিয়ে পড়লে সেদিনই দেখে। সারাদিনের পরিশ্রমের কারণে হঠাৎ করেই একদিন রাতে পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গিয়েছিল। তাই একটা বাচ্চার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে বসলো। সেটা দেখেই ও চমকে ঘুম থেকে উঠে পড়ল। সূর্যের আলো ওর বিছানায় এসে পড়েছে। সকাল হয়ে গেছে। বিছানা থেকে নামতে নামতে মনে মনে বলল, মৃত্যু ছাড়া কি আমি আর কিছুই দেখতে পাবো না? ব্রাশ করে ফ্রেশ হয়ে নাহিদা ঘড়িতে দেখলো 7টা বাজে। নাহিদা ইনস্ট্যান্ট কফি আর চিনি মগে নিয়ে ভাবতে লাগলো কি যেন একটা মিস করে যাচ্ছে বাচ্চাটার কথা ভাবতে গিয়ে। গরম পানিটা ঢেলে কফিটা আনমনে নাড়তে নাড়তে নিজেকে বলতে লাগলো, বাচ্চাটা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখনই স্কুলের ঘন্টা বাজছিল আর বাচ্চাটা পার হওয়ার জন্য অস্থির হয়ে গেল। আর তাই দৌড় দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। কিন্তু কি ভুলে যাচ্ছি আমি? কফিতে চুমুক দিয়ে ভাবতে গিয়েই ওর চোখ বড় বড় হয়ে গেল। এখান থেকে কিছুটা দূরে একটা স্কুল আছে। বাসে আসা যাওয়ার সময় চোখে পড়ে ওর। সেই স্কুলের ড্রেসই স্বপ্নের বাচ্চাটার গায়ে ছিল। 7:30টায় স্কুলটায় ক্লাসে স্যাররা যাওয়ার ঘন্টা দেয়। যেহেতু স্বপ্নে তখন স্কুলের ঘন্টা পড়ছিল, তার মানে হাতে এখনো 20 মিনিট আছে বাচ্চাটাকে বাঁচানোর। নাহিদা কফির মগটা টেবিলে রেখে এক দৌড়ে ম্যাচ থেকে বেরিয়ে গেল। সে চায় না একটা বাচ্চাটার এত বিভৎস মৃত্যু হোক।
বাচ্চাটার মৃত্যু আর বেঁচে থাকার সময় আর মাত্র 20 মিনিট। সবাই অবাক হয়ে দেখলো টি শার্ট আর কোটি পরা একটা মেয়ে স্কুলের দিকে পাগলের মতো দৌড়ে যাচ্ছে, চুল এলোমেলো। সবাই ওকে দেখছে কিন্তু তাতে ওর হুঁশ নেই। ও চারদিকে তাকিয়ে শুধু বাচ্চাটার খোঁজ করতে লাগলো। স্কুলের কাছে এসে খোঁজাখুঁজি করতে লাগলো বাচ্চাটাকে, কিন্তু পেল না। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজতে আর 5 মিনিট বাকি, কিন্তু কোথাও বাচ্চাটা নেই। এমন তো কখনো হয়নি। তবে কি এই প্রথম সে এমন স্বপ্ন দেখলো যা সত্যি হবে না? মনে মনে এটা ভেবে কিছুটা স্বস্তি পেল, কিন্তু একটু পরেই দেখলো বাচ্চাটা হেলে দুলে একটা দোকান থেকে বের হচ্ছে। রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে পার হওয়ার জন্য। বাচ্চাটাকে দেখে বুকটা মোচড় দিয়ে উঠল নাহিদা। এক মুহূর্তের জন্য ভুল ভেবেছিল। এই স্বপ্ন থেকে বাঁচার কোনো উপায় নেই ওর। এখন এত ভাবার সময় নেই। বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেও। তাই দৌড়ে গেল ওইদিকে, কিন্তু হঠাৎ অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ল। কেটে গেল কপাল অনেকটা। নিজের রক্ত দেখে নিজেই চমকে উঠল। তাকালো বাচ্চাটার দিকে। পথের মাঝে চলে এসেছে। এদিক থেকেও একটা ট্রাক সজোরে দিয়ে গেল বাচ্চাটার দিকে। নাহিদা জানে ওর স্বপ্ন যখন সত্যি হয় তখন ওর কিছু করার থাকে না, শুধু মৃত্যুটা দেখা ছাড়া। তাই আর তাকিয়ে থাকতে চাইল না। সবাই একটা চিৎকারের সাথে ওইদিকে দৌড়ে গেল। নাহিদার ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, শক্তিও নেই। মাথা খুব জোরেই রাস্তায় পড়ে থাকা একটা ইটের সাথে বাইক খেয়েছে। মাথা ঘুরছে, রক্ত পড়ছে কপাল বেয়ে বেয়ে। উঠে দাঁড়ালো ম্যাচে ফেরার জন্য। কয়েক পা যেতেই চোখে অন্ধকার নেমে এলো। জ্ঞান হতেই দেখলো একটা বেডে শুয়ে আছে। মাথা ভার হয়ে আছে, সাথে প্রচন্ড ব্যথা। হাত দিতেই বুঝলো ব্যান্ডেজ বাঁধা। তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। কিছু দূরের ছোট টেবিলটার উপর ওর ছোট টাকার ব্যাগটা পড়ে আছে। সেটা নিয়ে বের হয়ে দেখলো কেউ ওকে হাসপাতালে নিয়ে এসেছে। রিসেপশনে জিজ্ঞেস করে জানতে পারলো একটা ছেলে ওকে এখানে এনে ভর্তি করিয়েছে। ও ছেলেটার খোঁজ করলো, কিন্তু রিসেপশনিস্ট তার উত্তর দিতে পারলো না। এখানে থাকতে মোটেও ইচ্ছে করছে না। মাথাটার ব্যান্ডেজটা হাত দিয়ে ধরলো। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। নিশ্চয়ই সেলাই পড়েছে। চোখ দুটো টানছে। তবুও ছেলেটার অপেক্ষা না করেই টলতে টলতে বেরিয়ে এল হাসপাতাল থেকে। রাত অনেক হয়েছে। ঘড়িতে দেখলো 12টা ছুঁই ছুঁই করছে। নির্জন রাস্তা। পথে ঘাটে কোনো গাড়ি নেই। মানুষজনের আনাগোনাও কম। কয়েকবার ভাবলো হাসপাতালে ফিরে যাবে, কিন্তু সে অনেকটাই এসে পড়েছে। মেশা আর বেশি দূর নয়, কয়েক কদমের পথ। নিজেকে বোঝালো। পথিমধ্যে হঠাৎ মনে হলো কেউ ওকে ফলো করছে। ওর সাথে তাল মিলিয়ে কয়েকটা পা হাঁটছে। ভয় জমে গেল। পা জড়িয়ে যেতে লাগলো। তবুও হাঁটার গতি কমালো না। ওর গতি বাড়তেই পাগুলোর শব্দ বেড়ে গেল। নাহিদা ভয় পেয়ে পেছনে না তাকিয়ে দৌড় দিল। পাগুলোও দৌড়ে আসতে লাগলো ওকে ধরার জন্য। কিছু দূর গিয়ে পায়ে পায়ে বিঁধে আছড়ে পড়লো মাটিতে। ব্যথায় মাথায় হাত দিতেই রক্ত চোখে পড়ল। পিছনে তাকিয়ে দেখলো 4 জন সারাশির মতো লোক ওর দিকে নোংরা হাসি দিয়ে এগিয়ে আসছে। হাতগুলো ওকে ছোঁয়ার জন্য যেন উতলা হয়ে আছে। হেলে দুলে ওর দিকে এগিয়ে আসছে যেন শিকার ফাঁদে পড়েছে। রক্ত দেখেও এদের মন গলে না, বরং লালসা এদের মনের চোখে কালো কাপড় বেঁধে দেয়। নাহিদা উঠে দৌড়ে চলে যেতে লাগলে একজন এসে ওকে চেপে ধরল। চিৎকার করার আগেই মুখ রুমাল দিয়ে ঢেকে দিল। সাথে সাথে শরীর নিস্তেজ হয়ে গেল। ও বুঝতে পারলো ওকে কেউ কাঁধে তুলে নিয়েছে। কানে বাজতে লাগলো ওদের নোংরা হাসির শব্দ, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখলো একটা অন্ধকার ঘরের বোটকা গন্ধযুক্ত বিছানায় পড়ে আছে। হাত পা পিছনে শক্ত করে বাঁধা, মুখে কস্টেপ লাগানো। ওর মনে হলো এরা কোনো সাধারণ চোর ডাকাত নয়। তবে বাকিটাও ভাবতে চাইল না। এত জঘন্য ভাবনার চাইতে ওর মরে যাওয়া অনেক ভালো। এখন এখান থেকে বের হতে হবে, কিন্তু কি করে? আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। মাথার যন্ত্রণাটাও বেড়েছে,
তাই পড়ে রইল যেভাবে ছিল। হঠাৎ দরজার বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। ওরা আলোচনা করছে ওকে নিয়ে কি করবে। প্রত্যেকটা কথা ও স্পষ্ট শুনতে পেল আর ঘৃণায় শিউরে উঠল। কিরে, কি করবি মালটাকে? এখনো তো পইরা আছে যেভাবে আনছি। হুঁশ নাই? কি ঔষধ আনলি যে মালটা আর ওঠেই না? বলছিলাম কড়া দোজ না দিতে। হারারাই তো এমন পইরা থাকলে মজা করুম কোন সময়? এমনটা তো হওয়ার কথা না। তাইলে নিশ্চয়ই মেয়েরা এমনি পইরা রইছে, যাতে মনে হয় এখনো বেহুশ। তারা ওর চালাকি বার করতেছি। আচ্ছা তুই যা, একটু মজা কর, আমরা একটু খানা আনি। এটারে আনতে গিয়া খানা আনতেই ভুলে গেছি। তবে যা বলিস, মালটা কিন্তু খাসা। যা বলেছিস। আচ্ছা যা তোরা, আমি একটু মজা নিয়ে আসি। নাহিদার বুক কাঁপতে লাগলো। কি বলছে ওরা? মজা নেবে মানে? আমি কি মজা করার বস্তু? ছি, মানুষের মন এত নীচ হয়। ও ভয় কাঁপতে লাগলো। কি করবে ও? হাত পা সব বাঁধা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চিৎকার করারও উপায় নেই। তবে কি আজ এই অসম্মান নিয়ে মরতে হবে? দরজা খোলার শব্দে ও ভয়ে আর্স্ট হয়ে গেল। লোকটা ঢুকতেই আলো জ্বালালো। আলোয় চোখটা ঝিমঝিম করে উঠল। চোখ খুলে দেখলো ও মেঝেতে বিছানো একটা তোশকের উপর পড়ে আছে। কিছু দূরে আরো একটা নোংরা তোশক বিছানো। আশেপাশে কিছু ময়লা জামা কাপড় ছড়িয়ে আছে। দেয়ালে যত সব নোংরা পোস্টার। সব থেকে ভয়ঙ্কর লোকটার লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা ওই নোংরা হাসি। লোকটা ওর দিকে এগিয়ে প্রথমে সেই ওর হাতের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই ও লোকটাকে ধাক্কা মেরে উঠতে চাইল, কিন্তু বাবাদা। সেটা খোলার আগেই লোকটা ওকে বিছানায় চেপে ধরল। নাহিদা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু শক্তির সাথে কোলাতে পারল না। লোকটা জোর করে ওর কোটি খুলতে গিয়ে ছিঁড়ে ফেলল। সেই ছেঁড়া টুকরোগুলোই ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। মুখের কষ্টেপটা খুলে ফেলে দিয়ে ওর কাছে এগিয়ে আনল টোর। ঘৃণায় গা গুলাচ্ছে। চিৎকার করার শক্তিটাও হারিয়ে গেছে। কি লাভ হবে চিৎকার করে? কেউ কি আসবে এই নরক থেকে বাঁচাতে? লোকটার গায়ের বোটকা গন্ধে নাহিদার বমি চলে এলো। লোকটা তার সিগারেট খাওয়া কালো ঠোঁট দুটো ওর কাছে নিয়ে আসছে। নাহিদা ছটফট করতে লাগলো। ওর ছোট্ট শরীরটার উপর উঠে আছে লোকটা। ওর মনে হচ্ছে এখনই শরীরের সব হাড়গোড় ভেঙে ভর্তা হয়ে যাবে লোকটার ভারে। নাহিদা হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লোকটা এত জোরে চেপে ধরেছে যে হাত ছাড়ানো তো দূর, রক্ত চলাচল বন্ধ হয়ে অবশ হয়ে আসছে। চিৎকার করার চেষ্টা করতেই লোকটা বলল, চিৎকার কইরা লাভ নাই। আশেপাশে এমন কোনো বাড়ি ঘর নাই যে সেখান থেকে তোমারে কেউ বাজাইতে আইব। লোকটার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। আজকেই হয়তো ওর শেষ দিন। হয় এটা সব লুট করে ওকে মেরে ফেলবে, না হয় ওকেই আত্মহত্যার পথ বেছে নিতে হবে। ও স্বপ্ন থেকে বাঁচার জন্য মরতে চেয়েছিল, কিন্তু তা বলে নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। দম বন্ধ হয়ে আসছে ওর। এমনিতেও ক্লান্ত শরীর, সারাদিনে কিছুই পড়েনি পেটে। তার উপর এত বড় একটা লোকের ভার ওর শরীরের উপর। এর সাথে মানসিক অশান্তি, সব মিলিয়ে ও অর্ধমৃত হয়ে গেছে। আর যেটুকু অবশিষ্ট আছে তা হলো ভয়। সেই ভয়ই সারা শরীর কাঁপছে ওর। লোকটা সেটা বুঝতে পেরে পৈশাচিক হাসি দিয়ে আবার ওর ঠোঁটের দিকে এগিয়ে গেল। হঠাৎ খুব জোরে একটা শব্দ হতেই কেন যেন লোকটা ওর গায়ের উপর এলিয়ে পড়ল। হাতগুলোও আলগা হয়ে গেল। নাহিদা লোকটাকে নিজের গায়ের উপর থেকে ঠেলে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো। লোকটা গড়িয়ে গেল কিছু দূর। হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল, কিন্তু ও বুঝতে পারল না কি হয়েছে। তবে যা হয়েছে ভালো হয়েছে। ও অনেক কষ্টে উঠে পায়ের বাঁধন খুলল। শরীর দুর্বল হয়ে আছে, তাই উঠে দাঁড়াতেই মাথা একটু ঘুরে উঠল। পড়ে যেতে লাগলো তাল সামলাতে না পেরে। তখনই কেউ একজন এসে ধরল ওকে। নাহিদা তাকাতেই ভয় অনেক দূর সরে গেল। একটা ছেলে, তবে তাকে ওই চারজনের মধ্যে আগে দেখেনি। হাতে একটা কাঠের দণ্ড,
এবার নাহিদা বুঝতে পারলো লোকটার এমন অবস্থার কারণ, কিন্তু ওর মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। চোখ চারদিকে তাকাতে লাগলো। ঘরে কিছুই নেই, দুটো তোশক আর একটা আলমারি। ঢাকার মধ্যে আছে ছেলেটার হাতের ওই লাঠিটা। ও আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কাছে আসবে না বলে দিলাম, তা না হলে আমি চিৎকার করব। এখন বাইরে যাবেন না, বাকি লোকগুলো এখনই এসে পড়বে। নাহিদা কিছু বোঝার আগেই দরজার দিকে দৌড় দিল, কিন্তু ছেলেটা ক্ষিপ্রগতিতে গিয়ে ওর হাত ধরে ফেলল। নাহিদা, ছাড়ো আমাকে, নইলে ভালো হবে না, ছাড়ো। ছেলেটা হঠাৎ ওর মুখ চেপে ধরে আলমারির পেছনে চলে এল। নাহিদা ছটফট করছিল নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু বাইরে কথার আওয়াজ শুনে থেমে গেল। বাইরে বাকি তিনজন লোকের আওয়াজ শোনা যাচ্ছে। তারা ঘরে ঢুকেই দৌড়ে এল আহত লোকটার দিকে। মায়েটার এত বড় সাহস, আমাগো একজনের আহত কইরা পালাইছে। পালাইয়া যাইব কই? নিশ্চয়ই বেশি দূর যায় নাই। চল, চল। বসির, তুই ওরে নিয়ে হাসপাতালে যা, আমরা মায়াটারে ধইরা আনি। আইজকা ওরে জ্যান্ত যাইতে দিব না। ওরা সবাই বের হয়ে গেলে ছেলেটা নাহিদাকে নিয়ে বের হলো। এখনো ওর মুখ চেপে ধরে আছে। বের হয়ে হাতটা সরাতেই হঠাৎ নাহিদাকে কেমন নিথর মনে হলো। তাকিয়ে দেখলো বেহুশ হয়ে গেছে। মুখটা একটু বেশি জোরে চেপে ধরেছিল, তাই দুর্বল শরীরটা জ্ঞান হারালো। কিন্তু এখান থেকে এখন বের হতে হবে, না হলে কখন আবার ওরা ফেরত আসে তার ঠিক নেই। কিছু করার নেই দেখে নাহিদাকে কোলে নিয়েই বেরিয়ে এলো। বের হতেই মনে মনে বলল, মেয়েটা বড্ড বেশি ছটফট করে। সুন্দর হাসপাতালে শুয়ে আরামে থাকতো, কি দরকার ছিল বিপদে পড়ার জন্য এত রাতে বের হওয়ার? নিজেকেও শান্তি দিল না, আমাকেও না। শান্তির একটা ঘুম দিয়েছিলাম, নিজের বিপদের স্বপ্নটা দেখিয়ে তুলে আনলো। নাহিদা ঘুম চোখে বিছানা থেকে উঠে বসলো। লম্বা এক হাই তুলে চোখ খুলে অবাক হয়ে গেল। এক বিশাল রুমে বিছানার উপর বসে আছে সে। জানালা দিয়ে সূর্যের আলো ঢুকে জানান দিচ্ছে সকালে। নাহিদা মনে মনে ভাবতে লাগলো, এটা কোথায় আমি? কালকে কি যেন ও আমাকে কয়েকজন কিডন্যাপ করেছিল, আর তাদের একজন আমাকে। তারপর একটা ছেলে এসে বাঁচিয়েছিল। পরে কেউ আসাতে সে আমার মুখ চেপে লুকিয়েছিল। এরপর তো আর কিছু মনে পড়ছে না। তবে কি সেই ছেলে, নাকি আমি স্বপ্ন দেখছি? নাহিদা বিছানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ালো। বাইরে যতদূর চোখ যাচ্ছে শুধু গাছপালা। ও জানালা খুলতেই হুড়মুড় করে বাতাস ঢুকলো। নাহিদা, ওয়াও, কি সুন্দর। যদি সত্যি এটা আমার স্বপ্ন হয় তবে আমি খুশি হব, কারণ আমি জানি আমার সব সময় স্বপ্ন সত্যি হয়। হাই। নাহিদা চমকে দরজার দিকে তাকালো। কালকের ছেলেটা যে ওকে খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। ও কিছুটা দূরে সরে বলল, কি চাও? এটা কোন জায়গা? আমাকে কোথায় এনেছো? শান্ত হও, এটা আমার বাড়ি। কালকে তুমি অজ্ঞান হওয়াতে তোমাকে তোমার থাকার জায়গার কথা জিজ্ঞেস করতে পারিনি। তাই নাহিদা, তাই তুমি নিজের বাড়িতে এনে তুলেছ? তোমার সাহস তো কম নয়। আমি তো ভেবেছিলাম তুমি ভালো। হ্যাঁ, ভালো। যদি তাই ভাবতে তবে কালকে যা হোক তুমি ফ্রেশ হয়ে নাও, নিচে এসো, খাবে। ছেলেটা চলে গেল। নাহিদা কি করবে বুঝতে পারছে না। ছেলেটাকে সে চেনে না, আগে দেখেছে বলে তো মনে হচ্ছে না, কিন্তু কেন যেন চেনা চেনা লাগছে। কোথাও যদি না দেখে তবে কেন চেনা মনে হচ্ছে। নাহিদা আর চিন্তা করে চাইল না, মাথাটা ভারী করার ইচ্ছে নেই, তাই ফ্রেশ হয়ে নিচে খেতে গেল। ওর মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছিল, কিন্তু নিচে আরো মানুষ দেখে ভয়টা দূর হয়ে গেল। ও টেবিলের কাছে যেতেই মধ্যবয়স্ক একজন মহিলা জিজ্ঞেস করলো, এখন কেমন আছো? নাহিদা, ভালো। আমার ছেলে কালকে তোমাকে নিয়ে এসেছিল, তখন তোমার জ্ঞান ছিল না। তোমার কি হয়েছে সব শুনেছি ওর থেকে। তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। আর কখনো রাতে বের হবে না, কেমন? নাহিদাজি,
তোমার মাথার চোটের কি অবস্থা? নাহিদা জি ভালো আছে। কালকে ব্যান্ডেজ খুলে ঔষধ লাগিয়ে দিয়েছিলাম। আশা করি ভালো হয়ে যাবে শীঘ্রই। নাহিদা ধন্যবাদ। ও তোমার নামই জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম? নাহিদা নাহিদা আফরিন। আপনাদের বাড়িটা অনেক সুন্দর আর বড়। হুম। এটা আমাদের নিজস্ব বাড়ি। বংশ পরম্পরায় হয়ে এসেছে এই বাড়ি, তাই এই বাড়ি এত বিশাল। নাহিদা ঢাকার মাঝে এত বিশাল বাড়ি দেখা যায় না। তাছাড়া কত গাছপালা। মহিলা হেসে বলল, ঢাকা? ঢাকায় এমন জায়গা কোথায় পাবে? নাহিদা মানে? এই জায়গা ঢাকা থেকে অনেক দূরে। নাহিদা মানে? আমি ঢাকায় নেই, তবে এটা কোন জায়গা? মহিলা উত্তর দেওয়ার আগে একটা ছোট 10 বছরের বাচ্চা এসে বলল, ভাইয়ার গার্লফ্রেন্ড খেতে এসেছে। বাচ্চাটার কথা শুনে নাহিদা চমকে উঠে বলল, গার্লফ্রেন্ড? আনন্দ, ছি, এসব বলে না। আনন্দ কেন আম্মু? কালকে তো ভাইয়া এই আপুটাকে কোলে করে নিয়ে এসেছে। জানো আম্মু, কালকে যখন ভাইয়া আপুটাকে ঘরে নিয়ে শুয়ে দিচ্ছিল, তখন আপুটা ভাইয়াকে জড়িয়ে ধরে বলছিল না যেতে। এমন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেই হয়, তাই না আম্মু? আমি সিনেমায় দেখেছি। আমার ভাইয়ার গার্লফ্রেন্ড অনেক সুন্দর। আনন্দ, চুপ করে খাও। তুমি কিছু মনে করো না। ছেলেগুলো বাবার মতো হয়েছে। সবকিছুতে রোমান্টিক জিনিস খোঁজে। আনন্দের কথা শুনে নাহিদার কান পর্যন্ত লাল হয়ে গেল লজ্জায়। নাহিদা অনেক কষ্টে বলল, না আন্টি, আমি কিছু মনে করিনি। তবে এটা সত্যি যে কালকে আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এটা কোন ব্যাপার না। আমি তোমার মায়ের মতো। সন্তানের বিপদে মাই তো আগে থাকে, তাই না? নাহিদা ধন্যবাদ আন্টি। খাওয়া শেষ করে নাহিদা উঠে বলল, আন্টি অনেক ধন্যবাদ সবকিছুর জন্য। আমাকে যেতে হবে। তা তো যাবে, কিন্তু তোমাকে একা ছাড়া যাবে না। তুমি তো রাস্তা চেনো না। একটু দাঁড়াও। আবির, আবির। উপর থেকে কেউ একজন বলল, আসছি আম্মু। আবির আমার বড় ছেলে। ও তোমাকে এখানে এনেছে। কালকেও প্রথম ভার্সিটিতে ক্লাস করতে যাওয়ার কথা ছিল। নাহিদা কাল প্রথম? হ্যাঁ। আসলে আমরা 1 মাস হলো বিদেশ থেকে এসেছি, তাই সব ঠিক করতে দেরি হয়ে গেছে। নাহিদাও? আন্টি, আমি আমার ব্যাগ উপরে ঘরটাতে রেখে এসেছি। ওটা নিয়ে আসবো। অবশ্যই। নাহিদা উপরে উঠতে উঠতে শুনে পেল আনন্দ বলছে, আম্মু আপুটা কি কিউট। ভাইয়া এসে একটা গার্লফ্রেন্ড পেয়ে গেল। উফ, কি মজা। আনন্দ? আনন্দ কি? আমি তো ঠিকই বলছি। গার্লফ্রেন্ড না হলে কালকে ভাইয়া সরাসরি আপুটাকে নিজের রুমে নিয়ে গিয়ে নিজের বিছানায় শোয়ালো কেন? গেস্ট রুমও তো ছিল। নাহিদা আনন্দের কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো। এত ছোট ছেলে, যার সাথে মাত্র একবেলা পরিচয়, সেই বাচ্চা ছেলে কিনা বলছে সে তার ভাইয়ের গার্লফ্রেন্ড। নাহিদা নিজের ভাবনায় এতটা আনমনা ছিল যে সিঁড়িতে পা দিতে ভুল করলো। পড়েই যাচ্ছিল, কিন্তু কেউ তার আগেই ধরে ফেলল। ইউর স্টেপস। আবির এক টানে নাহিদাকে টেনে আনলো। ও একেবারে আবিরের বুকের সাথে গিয়ে ধাক্কা খেল। নাহিদার মনে হলো ওর হৃৎপিণ্ড এখনই ব্লাস্ট হবে। মনে মনে বলল, আমার হার্টবিট এত বেড়ে গেল কেন? হঠাৎ নিচে আনন্দের চিৎকারে নাহিদার হুঁশ হলো। সরে এলো আবিরের কাছ থেকে। আনন্দ বলতে লাগলো, শি ইজ মাই ব্রাদার্স গার্লফ্রেন্ড। আই টুল্ড ইউ। নাহিদা এক দৌড়ে ব্যাগ নিয়ে নিচে এসে বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপর বেরিয়ে গেল এক দৌড়ে। আবির আর নাহিদা একজনের পেছনে আরেকজন হাঁটতে লাগলো। নাহিদা লজ্জায় কিছু বলতে পারছে না। আবিরই প্রথম শুরু করলো, আবির তোমার নাম? নাহিদা নাহিদা আফরিন। আবির আমি আবির। আমি তোমার ভার্সিটিতেই পড়ি। তোমার ক্লাসমেট। নাহিদা হা। আবির, তোমার টি শার্টে ভার্সিটি আর ডিপার্টমেন্টের নাম দেয়া আছে। নাহিদাও হ্যাঁ, এটা ফিল্ড ট্যুরের টি শার্ট। একটা কথা জিজ্ঞেস করব? আবির হুম। নাহিদা কালকে এতটা রাস্তা আমাকে মানে? আবির হেসে বলল, কোলে নেয়ার ব্যাপারটা
তোমার কি মনে হয় আমি নায়কদের মতো এত শক্তিশালী? নাহিদা তবে আবির কালকে আমাদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। নিশ্চয়ই ভাবছো এখন কেন বের হয়নি। আমি সাধারণত আসার পর থেকে তেমন গাড়ি ব্যবহার করিনি। আমার পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। ভাবতে পারবে না আমি বিদেশে থাকতে গাড়ি মোবাইল ছাড়া কিছু বুঝতাম না। এখানে আসার পর চেঞ্জ হয়ে গেছি। নাহিদা তুমি তো বিদেশে বড় হয়েছো, তবে এত ভালো বাংলা বলছো। আবির আমার জন্ম বাংলাদেশেই। আমার বয়স যখন 12 তখনই আমার পরিবার বিদেশে চলে যায়। নাহিদাও আরো একটা প্রশ্ন ছিল, তুমি বুঝলে কি করে যে লোকগুলো আমাকে কোথায় নিয়ে গেছে? আবির নাহিদার খুব কাছে এসে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমি আমার একটা সিক্রেট বলবো। নাহিদা কি? আবির আমিও তোমার মতো স্বপ্ন দেখি যা পরে সত্যি হয়। কাল সারাদিন আবিরের কথাই ভেবে গেল নাহিদা। আজ সকালে ঘুম থেকে চোখ খুলতেই আবিরের মুখটা ভেসে উঠল। সেটা দেখেই নাহিদা বিছানায় উঠে বসে নিজের গালেই নিজে চড় মেরে বসল। ওর রুমমেট পুতুল ঘুম থেকে উঠে বসে বলল, কি রে কি হলো? খুব জোরে কিসের যেন শব্দ হলো। নাহিদা নিজের গাল ঘষতে ঘষতে বলল, তেমন কিছু না। ওই গালে একটা মশা বসেছিল, তাই নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছি। পুতুলু। নাহিদা বিছানা থেকে নেমে গেল। সকাল হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠল। পুতুল দৌড়ে এসে বলল, কি রে কি হয়েছে? একই। নাহিদার গালে 5 আঙ্গুলের ছাপ লাল হয়ে আছে। পুতুল হাসতে হাসতে বলল, তোর আজ আর ভার্সিটি গিয়ে কাজ নেই। গেলেই সবাইকে মশার গল্প বলতে হবে। নাহিদা মনে মনে বলল, হ্যাঁ মশা না মশাই। উফ, কাল থেকে যে কি হলো আমার। আবিরের বাড়ি থেকে আসার পর থেকেই শুধু ওর কথাই মাথায় ঘুরছে। জানি সে সুদর্শন, দেখতে সুন্দর। তাই বলে ইচ্ছে করছে চর মেরে নিজের আরেকটা গালও লাল করে দেই। তবে একটা গাল লাল করাতে কি যে নাকানি চুবানি খেতে হবে আজকে কে জানে। নাহিদা না রে, আজকে যেতেই হবে। মাহবুব স্যারের ক্লাস আছে। ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে গেল। খাবার খেয়ে পুতুলকে বলল, চল চল, এমনি দেরি হয়ে গেছে। আরো দেরি হলে বাস পাবো না। পুতুলিয়ে মানে, আমি আজকে যাব না। তুই চলে যা। নাহিদা কেন? শরীর খারাপ। পুতুল না, আসলে বফের সাথে দেখা করতে যাব। নাহিদা বউ গলা খাকিয়ে, আচ্ছা আমি গেলাম। রাস্তায় বেরিয়ে মেজাজটা খারাপ হয়ে গেল। শিরিনাপুর খুনের পর যখন জানতে পারলো তার বিয়ে সহ্য করতে না পেরে তার বফ তাকে খুন করেছে, তখন থেকেই ও প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন প্রেম করবে না। কিন্তু এখন আবির ছেলেটা ওর প্রতিজ্ঞার বিদ্যটাকে কাঁপিয়ে দিয়েছে। সাথে ওই ছেলের বান্দর ভাইটা। নাহিদা বীর বীর করে বলতে লাগলো, আনন্দকে পাইলে এখন ওর মুন্ডু চিবিয়ে খেতাম। বলে কিনা আমি ওর ভাইয়ের গার্লফ্রেন্ড। ইস, সব এত সোজা। সামনে তাকিয়ে দেখলো ভার্সিটি বাস চলে যাচ্ছে। সেটা দেখে সব চিন্তা ফেলে একটা অলিম্পিক দৌড় দিল। শেষ পর্যন্ত দৌড় সার্থক করে বাসটা ধরতে পারলো। বাসে উঠে একটা ফাঁকা সিটে বসে হাঁপাতে লাগলো। পাশের সিটে বসা একজন ছেলে বলল, পানি খাবেন? এত দেরি করলেন কেন? কালকে রাতে বুঝি স্বপ্নে দেখেনি বাস কয়টায় ছাড়বে? নাহিদা পাশে তাকিয়ে দেখলো একটা ছেলে মুখে ক্যাপ রেখে হেলান দিয়ে শুয়ে আছে। ক্যাপটা সরাতেই নাহিদা ভীষণ রকম চমকে উঠল। ওর পাশে আবির বসে আছে। ওকে দেখেই কেন যেন হাট দৌড় প্রতিযোগিতায় নেমে গেল। ওর মনে হলো আবিরও শুনতে পাচ্ছে ওর হার্টবিট। আবির কি হলো? এত ভূত দেখার মতো চমকে উঠলে কেন? নাহিদা না কিছু না। আবির আজকে প্রথম যাচ্ছি ভার্সিটি। ওই দিন তোমার জন্য যেতে পারিনি। ওই দিনের কথা মনে পড়লে যেমন লজ্জা লাগলো তেমনি নিজের উপর মেজাজও খারাপ হয়ে গেল। আবিরের পাশেই রাগে চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আবির বলল, তোমার মুখে কিসের দাগ? কেউ মেরেছে নাকি? নাহিদা না, নিজেকেই নিজে মেরেছি। আবির কেন? নাহিদা এত জেনে কি করবেন? যেমন ঘুমাচ্ছিলেন তেমন ঘুমান না।
অনেকক্ষণ পর নাহিদা বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আবির না শোনার ভান করে নাক ডাকতে লাগলো। নাহিদা পায়ের উপর জোরে একটা মেরে বলল, ফাজলামির আর জায়গা পান না। বাসে বসে নাক ডাকার অভিনয় করছেন। আবির জুতো খুলে পা ঢলতে ঢলতে বলল, তো কি করব? আপনিই তো বললেন ঘুমাতে। নাহিদা ইস, যেন আমার পোষা বিড়াল, যা বলবো তাই শুনবে। আবির, শুনবো, তবে তুমি করে বলতে হবে। নাহিদা, বেশ, তুমি করেই বলবো। একটা কথা জিজ্ঞেস করার ছিল, করতে পারি? আবির, করো। নাহিদা কিছু বলার আগেই বাস ভার্সিটি এসে থামল। ওর এক বান্ধবী ওকে নিয়ে জোর করে বাস থেকে নেমে গেল। তারপর কোন দিকে গেল আবির আর হদিস করতে পারল না। একটা ক্লাসের মাঝে ব্রেক পড়তেই সবাই নাহিদাকে ঘিরে ধরল। এর মধ্যেই ওর কিডন্যাপের কথা খবর হয়ে গেছে। সবাই গোল হয়ে বসলো সেই গল্প শোনার জন্য। নাহিদা, তুই কেমনে কি করলি বল তো, তাহলে ভবিষ্যতে কাজে লাগতো। আমি তো শুনেছি একটা ছেলে নাকি ওকে বাঁচিয়েছে। নাহিদা, ঠিকই শুনেছিস। গত পরশু রাস্তার কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পেয়েছিলাম। তারপর একটা ছেলে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। যখন জ্ঞান ফিরল তখন আমি কাউকে আমার আশেপাশে দেখিনি। তাই রাত 11:15টার সময় আমি কাউকে না পেয়েই একা হসপিটাল থেকে বেরিয়ে যাই। তখনই 4টা লোক আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বলিস কি? তারপর? নাহিদা, তারপর আর কি? ওই একই ছেলেটাই আমাকে বাঁচিয়ে নিয়ে এল। তাই এই ছেলেটা দেখতে কেমন ছিল রে? নাহিদা, দেখতে চাস? এখন দেখাবি। পাবি কই তাকে? নাহিদা, ওই যে। আবির প্রথম বেঞ্চে বসে তখন একটা বিষয় নিয়ে মাথার চুল ছিঁড়ছিল। তাও কিছুতেই মাথায় ঢুকছিল না বিষয়টা। হঠাৎ অস্বস্তি হওয়ায় পেছনে ফিরে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে, আর নাহিদা একটা প্রতিশোধ নেওয়া হাসি দিয়ে মনে মনে বলছে, রূপ দেখিয়ে আমাকে মানসিক কষ্ট দেওয়ার ফল টের পাবে তুমি বাছাধন। আবির প্রত্যেকটা ক্লাসে খেয়াল করলো মেয়েগুলো ওকে নিয়ে কি বলে যেন হাসাহাসি করছে। ও তাকাতে কেমন যেন দৃষ্টিতে তাকাচ্ছে। সব ক্লাস শেষ হতেই আবির নাহিদার কাছে এসে বলল, তুমি কি বলেছ সবাইকে? হঠাৎ সবাই আমার সাথে একটু বেশি ভালো ব্যবহার করছে। নাহিদা, যেমন? আবির, প্রথম ক্লাসে স্যারের দেওয়া বিষয়টা আমি নিজেই ভালো করে বুঝি নাই। কয়েকটা মেয়ে এসে ধরলো আমাকে বুঝিয়ে দিতে। আমি বললাম আমি বুঝি নাই। মেয়েগুলো একটা ভেটকি হাসি দিয়ে বলল, যখন আমি বুঝবো তখন নাকি বুঝিয়ে দিতাম। ব্যাপারটা কি? নাহিদা, ওই ব্যাপার তেমন কিছুই না। শুধু তোমার ওই দিনের বীরত্বের কথা বলেছিলাম। ও আমার এখনো একটা কনফিউশন আছে। তুমি সত্যি করে বলতো আমি কোথায়, সেটা তুমি ওই দিন জানলে কি করে? আর আমার স্বপ্ন যে সত্যি হয় এটা জানলে কি করে? আবির, কারণ আমিও তোমার মতো। নাহিদা, মানে? আবির, ছোটবেলা থেকে আমিও স্বপ্ন দেখতাম যা করে সত্যি হতো। ওই দিন হাসপাতালে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখনই তোমার কি হয়েছে, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল, সবই দেখেছি। যদিও খুঁজে পেতে কষ্ট হয়েছে, নইলে তোমাকে ওই খারাপ অবস্থায় পড়তে হতো না। আর তুমি ঘুমের ঘোরে নিজের স্বপ্ন সত্যি হওয়ার কথা বলেছ। নাহিদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে যেতে হবে। ধন্যবাদ সব পরিষ্কার করে বলার জন্য। নাহিদার চলে যাওয়া দেখতে দেখতে আবির মনে মনে বলল, আজকে সকালের স্বপ্ন যদি সত্যি হয় তবে যে লজ্জায় তুমি এখন আমার থেকে চলে গেলে, সেই লজ্জার জন্যই তুমি আমার কাছে দৌড়ে এসে আমার বুকে মুখ লুকাবে। চারপাশে ঘন অন্ধকার জমাট বেঁধে আছে, তার উপর ঘন গাছপালা আর ঝোপঝাড়। এর মধ্যেই নাহিদা দৌড়াচ্ছে, সাথে তার রুমমেট পুতুল। হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটাচ্ছে, কিন্তু দাঁড়ানোর উপায় নেই। একবার দাঁড়ালে আর জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে না। লোকগুলো এখনো অস্ত্র নিয়ে তাড়া করছে ওদের। শুকনো পাতার আওয়াজ সেটা ভালোভাবেই জানান দিচ্ছে। তাই প্রাণপণে দৌড়ে চলেছে জঙ্গলের ভেতরে, গভীরে, আরো গভীরে। এর মধ্যেই অন্ধকারে পুতুল হঠাৎ কিসে বা বিঁধে পড়ে গেল। দৌড়ানোর গতির জন্য নাহিদা এগিয়ে গিয়েছিল, ওকে তোলার জন্য ফিরে এল। দ্রুত ওকে তুলে নিয়ে আবার দুজন দৌড়াতে লাগলো। কিন্তু বেশি দূর যাওয়ার আগে পুতুল আবার হুমড়ি খেয়ে পড়ল।
নাহিদা আবার ওকে তোলার জন্য ওর কাছে এল। দুজনেই হাঁপাচ্ছে, তবে তার সাথে পুতুলের হালকা গোঙানির শব্দও শোনা গেল। নাহিদা ওকে তোলার জন্য পিঠে হাত দিতেই চমকে উঠল। ওর পিঠ কেমন আঠালো হয়ে আছে, আর একটু উপরে লম্বা কি যেন ওর পিঠ থেকে বের হয়ে আছে। নাহিদার বুঝতে অসুবিধা হলো না যে ওটা ছুরি। চাঁদের আলোয় ভালোই বোঝা যাচ্ছে। তখন গতি কমে যাওয়ায় লোকগুলো কাছে চলে এসেছিল। সেই সময় ছুরিটা ছুঁড়ে মেরেছে পুতুলের দিকে। পুতুল নাহিদাকে চলে যেতে বলল, কিন্তু নাহিদা কিছুতেই ওকে রেখে যাবে না। তাই ওকে তুলে কোনোমতে দৌড়াতে লাগলো, কিন্তু লাভ হলো না। পুতুলের শরীরের শক্তি কমে এসেছে, দৌড়াতে পারছে না, তাই দৌড়ানোর গতিও কমে গেছে। ফলে লোকগুলো সহজেই ওদের ঘিরে ধরল। কোনো উপায় নেই দেখে পুতুল ব্যথায় বসে পড়ল, সে সাথে নাহিদাও। একটা লিডার বসে লোক হাঁপাতে হাঁপাতে নাহিদার কাছে এসে দাঁড়ালো। গুলি ভর্তি পিস্তলটা নাহিদার মাথায় ঠেকালো। তারপর নাহিদা চমকে চোখ খুলে ফেলল। সূর্যের আলো ঘরে ঢুকছে, সারা শরীর ঘামে ভিজে আছে। বালিশের পাশে মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো 7টা বেজে গেছে। বিছানা ছেড়ে উঠে বসলো। হৃৎপিণ্ডটা এখনো ধুকপুক ধুকপুক করছে। টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে অর্ধেকটা খেয়ে নিল। কিছুটা শান্ত হয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এটা কি দেখলো আজ? নিজের মৃত্যু। সারাটা দিন চিন্তায় চিন্তায় কাটলো। স্যারের পড়াও মাথার উপর দিয়ে গেল, কিছুতেই মনোযোগ বসলো না। শুধু একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কারা ওই লোকগুলো, কেন ওদের মারতে চায়? এজন্য আজকে সে পুতুলকে এক ফোঁটার জন্য চোখের আড়াল করেনি। ক্লাসগুলোও শেষ হলো অনেক দেরিতে, প্রায় 5:30 বেজে গেল শেষ হতে হতে। ওদের ভার্সিটি একটু গ্রাম সাইডে, তাই বাসে আসা যাওয়া করতে হয়। ওরা উঠল 6টার বাসে। ওদের ক্লাসের ছেলে মেয়েতেই ভর্তি হয়ে গেল বাস। নাহিদা আবিরকে খুঁজলো তাদের মধ্যে, কিন্তু খুঁজে পেল না। আস্তে আস্তে বাসের ছাত্র ছাত্রীর সংখ্যা কমে এল। সবাই নিজেদের স্টপেজ নেমে যাচ্ছে। ওরা সব শেষ স্টপেজ নামবে। নাহিদা এর মাঝে পুতুলকে বলল, আজকে স্টপেজ নেমে সোজা ম্যাসে চলে যাব। পুতুল, আমার চাল কিনতে হবে। চাল শেষ। কোন সমস্যা? ইমার্জেন্সি। নাহিদা একটা নিঃশ্বাস ফেলল। ওকে কি করে বোঝাবে যে ও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে যা সত্যি হতে চলেছে? বাসটা ওদের স্টপেজ আসার আগেই হঠাৎ নষ্ট হয়ে গেল, তাই সবাইকে নেমে যেতে হলো বাস থেকে। সন্ধ্যার অন্ধকারটা গাঢ় হয়ে এসেছে। মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো 7টা বাজার 10 মিনিট আছে। কিছুটা পথ গেলেই শহর। এদিকে গাড়ি ঘোড়া তেমন নেই। যা যাচ্ছে সবাই ওদের আগে উঠে পড়ছে। শেষে দেখা গেল ওরা ছাড়া আর কেউ নেই। দেখেই নাহিদার ইচ্ছা হলো চিৎকার করে কাঁদতে। কি করবে এখন? ওরা নির্জন রাস্তা দিয়ে হাঁটছে। আশেপাশে শুধু ঘন গাছপালা আর উপরে খোলা আকাশ। পুতুল পরিবেশটা খুব উপভোগ করছে। বলল, নাহিদা দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। নহিদাও তাকিয়ে দেখলো আজকে থালার মতো চাঁদটা যেন বেশি জ্বলজ্বল করছে। মৃত্যুর আগে পৃথিবী এমনই সুন্দর লাগে বোধ হয়। নাহিদা হঠাৎ পুতুলকে দাঁড়াতে বলে বলল, পুতুল, একটা কথা ছিল। পুতুল, বল। নাহিদা, আমি আজকে একটা। হঠাৎ পুতুল ইশারা করে ওকে চুপ করিয়ে দিয়ে। তার দৃষ্টি সামনে থাকা এক ট্রাকের দিকে। সে নাহিদাকে টেনে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখান থেকে এগিয়ে গেল ট্রাকের দিকে। গাছপালার ফাঁক দিয়ে দেখতে লাগলো কি হচ্ছে ওখানে। প্রায় 10-15 জন লোক। তার মাঝে একটা ছেলেকে ওরা ধরে রেখেছে। চাঁদের আলোয় ছেলেটার মুখ কালো দেখা যাচ্ছে। ওদের বুঝতে অসুবিধা হলো না ছেলেটাকে লোকগুলো এত মেরেছে যে রক্তে সারা মুখ ভরে আছে। একটু পর একটা লিডার টাইপের লোক হাতে পিস্তল নাচাতে নাচাতে এগিয়ে এল ছেলেটার দিকে। লোকটাকে দেখে নাহিদা চমকে উঠল। এই লোকটাই ওর মাথায় পিস্তল ধরেছিল। ওদের মারার কারণও এখন স্পষ্ট ওর কাছে। সময় উপস্থিত হয়ে গেছে। তৈরি হতে হবে মৃত্যুর জন্য। ওরা চুপ করে বসে আছে।
দুজনেই ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে, ভাবছে ছেলেটাকে কি মেরে ফেলবে নাকি। নাহিদার মাথায় ঘুরছে কিভাবে পুতুল আর ছেলেটাকে বাঁচাবে। খুব অসহায় লাগছে নিজেকে ওর। ওর উপর নির্ভর করছে দুটো জীবন। হয় ছেলেটাকে বাঁচাতে পুতুলের জীবন বিপদে ফেলতে হবে, আর না হয় পুতুলকে নিয়ে এভাবে বসে থেকে একটা মৃত্যুর সাক্ষী হতে হবে। নিজেকে নিয়ে সে মোটেও চিন্তিত নয়। এই জীবনটা অনেক আগেই মূল্যহীন হয়ে গেছে। শুধু একবার নিজের পরিবারের কথা আর আবিরের চেহারাটা ভেসে উঠেছিল, কিন্তু সবকিছু ছেড়ে ফেলে ও সিদ্ধান্ত নিয়ে নিল। নাহিদা ফিসফিস করে পুতুলকে বলল, পুতুল আমার কথা মন দিয়ে শোন। তুই একটু দূরে গিয়ে রাস্তা পার হয়ে অপর পাশে চলে যাবি যাতে কেউ দেখতে না পায়। ওখানে গিয়ে কাউকে ফোন করে বলবি পুলিশ আনতে। আর একটা কথা, আমাকে কথা দে পুলিশ আসা পর্যন্ত যত কিছু হয়ে যাক কিছুতেই ধরা দিবি না। একটা টু শব্দও করবি না, এমনকি আমার কাছেও আসার চেষ্টা করবি না। পুতুল, কি করবি তুই? নাহিদা, এত কিছু জানতে চাস না, শুধু কথা দে তাড়াতাড়ি। পুতুল, আচ্ছা কথা দিলাম। নাহিদা, গুড, এবার সাবধানে শব্দ না করে দূরে চলে যা। মনে রাখবি কিন্তু তুই আমাকে কথা দিয়েছিস। পুতুল মাথা নাড়িয়ে নিঃশব্দে দূরে সরে যেতে লাগলো। নাহিদা ওকে খেয়াল করছে। যতক্ষণে পুতুল পার না হচ্ছে ততক্ষণে কিছু করতে পারবে না ও। একসময় চাঁদের আলোয় নাহিদা দেখলো পুতুল পার হয়ে গেছে। নাহিদা বড় একটা নিঃশ্বাস ফেলে বেরিয়ে এল জঙ্গল থেকে। চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দিন। লোকগুলো ওর দিকে একটু অবাক হয়েই ফিরে তাকালো। একজন পিস্তল হাতে থাকা লোকটি বলল, বস। বস হাত উঠিয়ে কিছু বলতে নিষেধ করে গেলেন, নাহিদার দিকে এগিয়ে গেল। বস ওর সামনে পিস্তল নাড়াতে নাড়াতে ওকে দেখতে লাগলো। সাদা থ্রি পিস পরে আছে ও। পিঠ পর্যন্ত ছড়ানো 3 লেয়ার কাটের চুলগুলো উঁচু করে ছুটি বাঁধা। সামনে ছোট চুলগুলো কপালে ছড়িয়ে আছে। নাহিদা আবার বলল, ওকে ছেড়ে দিন। বস ওর চারদিকে একবার ঘুরে এসে বলল, কে হয় ও তোমার? নাহিদা, সে যেই হোক তা জেনে আপনি কি করবেন? ছাড়ুন ওকে। বস উচ্চস্বরে হেসে বলল, ছাড়ার জন্য তো ওকে ধরেনি। নাহিদা, তবে কি করবেন? বস দেখতে চাও? নাহিদা, দেখানোর কি কিছু বাকি আছে? দেখেই বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলেও মরেই যাবে। বসও তাই। নাহিদা মনে মনে দোয়া করছে আর কথা বলে সময় কাটাতে চাইছে যাতে কোনো ক্ষতি হওয়ার আগে পুলিশ এসে পৌঁছাতে পারে। নাহিদা বসটাকে জিজ্ঞেস করলো, কেন মারছেন ওকে? কি দোষ করেছে? বস জানার খুব আগ্রহ মনে হচ্ছে। জানাবো তবে। নাহিদা, তবে কি? বস ওর সামনে দাঁড়িয়ে ওর মুখে হালকা ফুদির। তাতে সামনে কিছু চুল নড়ে উঠল। বস নোংরা হাসি দিয়ে বলল, তবে তোমাকেও কিছু দিতে হবে। নাহিদা এক মুহূর্তের জন্য চুপ করে গেল। যদিও আন্দাজ করলো লোকটার মনে কি ধরনের নোংরা কথা ঘুরছে, তারপরও জিজ্ঞেস করলো, কি দিতে হবে? বস আবার ওর চারদিকে ঘুরতে বলল, তোমার এই রূপ, তোমার এই ফিগার। বলেই লোকটা ওর কোমরে হাত দিল। সাথে নাহিদা লোকটাকে একটা চড় মেরে কিছু দূর সরে গেল। লোকটা রেগে ওর দিকে তাকালো। নাহিদার নিজের মেজাজও খারাপ হয়ে গেছে। নাহিদা লজ্জা করছে না এভাবে মেয়েদের গায়ে হাত দিতে। ছি। বস গালে হাত ঢলতে ঢলতে বলল, লজ্জা না আনন্দ লাগছে? তুমি আমাকে যে চোরটা দিলে তার তো পাওনা পরিশোধ করতেই হবে। এই চরের বদলা তো আমি নিয়ে ছাড়। বস ওর দিকে এগিয়ে আসতে লাগলো। নাহিদা কি করবে বুঝতে পারছে না। এখন কিছু বলেও লাভ নেই। ভেবেছিল কোনোভাবে কথা বলে পুলিশ আসা পর্যন্ত কাটিয়ে দেবে। ব্যাপারটা এখন অন্যদিকে ঘুরে গেছে। কোনো উপায় না দেখে নাহিদা জঙ্গলের দিকে দৌড় দিল। পেছনে থেকে শুনল বসরাও তার লোকদের চিৎকার করে বলছে, ধর মেয়েটাকে। নাহিদা প্রাণপণে দৌড়াতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, তাড়াতাড়ি কর পুতুল। পুতুল পরিচিত সবাইকে ফোন করার ট্রাই করছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্ক কেবল আসছে আর যাচ্ছে। এদিকে নাহিদার কর্মকাণ্ড দেখে ওর ভয় হাত পা কাঁপছে। শেষে নাহিদাকে জঙ্গলের দিকে চলে যেতে দেখে অস্থির হয়ে গেল। না পারছে নিজে যেতে, না পারছে সাহায্য করতে। ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে গেল ওর।
ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। একটু জোরে কেঁদেও ফেলেছিল। কারণ যে দুইজন ছেলেটাকে ধরেছিল তাদের একজন আশেপাশে তাকাতে লাগলো। লোক এক, এই ফারুক, শোন। ফারুক, কি হয়েছে? লোক এক, কারো কান্নার আওয়াজ শুনছি মনে হলো। ফারুক, ওই, আমি তো শুনি নাই। লোক এক, তারা, আমার মনে হচ্ছে কেউ লুকাই আমাদের দেখছে। ছেলেটারে গাড়িতে তুলে রাখি। বস যে অবস্থা করছে পালাতে পারবো না। ফারুক, চল। দুজনে মিলে অজ্ঞান অবস্থায় ছেলেটাকে গাড়িতে তুলে রাখলো। এবার প্রথম লোকটা বলল, চল এবার খুঁজি। ফারুদা, কাশেম, এমনি ফ্যাসাদে আছি, আর বিরক্ত করিস না। কেউ থাকলে এমনি বুঝতে পারতাম। কাশেম, এক কাজ করি, একেবারে চুপ হয়ে যাই, দেখি কোনো শব্দ শোনা যায় কিনা। দুজনে চুপ করে গাড়ির পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎ ফারুক বলে উঠল, কাশেম, এই কাশেম, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? কাশেম, আমারও তো মনে হচ্ছে। দুজনে ভয় জঙ্গলের ভেতরে চলে গেল যেদিকে নাহিদা গেছে। পুতুল কান পেতে শোনার চেষ্টা করলো। এবারও শুনতে পেল পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। কেউ নেই দেখে পুতুল বেরিয়ে এল। দূরে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। পুতুল লাফিয়ে লাফিয়ে দুহাত উপরে নাড়তে নাড়তে থামাতে ইশারা করলো। দুটো পুলিশের গাড়ি ওর সামনে এসে থামলো। সেখান থেকে প্রায় 30 জন পুলিশ নেমে এল। তার সাথে আবির। আবিরকে দেখে পুতুল দৌড়ে গেল ওর কাছে। কান্নার চোটে কথাই বলতে পারছে না। আবির এক বোতল পানি দিয়ে বলল, নাহিদা কোথায়? পুতুল এক নিঃশ্বাসে অর্ধেক পানি খেয়ে হাঁপাতে লাগলো। তারপর কান্না মিশ্রিত কণ্ঠে সবকিছু খুলে বলল। কয়েকজন ছেলেটাকে বের করে আনলো গাড়ির পেছনে মালামালের আড়াল থেকে। এখন জ্ঞান নেই ছেলেটার। কয়েকজন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। পুলিশ প্রধানের নির্দেশ বাকি সবাই জঙ্গলের দিকে রওনা দিল। আবির ও পুতুলকে পুলিশদের সাথে থাকতে বলে দৌড়ে জঙ্গলে ঢুকে গেল। মনে মনে বলতে লাগলো, লেট করার জন্য সরি নাহিদা, ফিরে এসো আমার কাছে। নাহিদা দৌড়াতে লাগলো। যতটা না প্রাণের ভয় তার চেয়ে বেশি সম্মানের ভয়। প্রাণ যাক, কিন্তু সম্মান হারিয়ে নিজের জীবন হারাতে চায় না। তাই দৌড়াতে লাগলো। হঠাৎ হোঁচট খেয়ে পড়ল। পায়ে বেশ চোট লাগলো। তবু নিজেকে বলল, থামলে চলবে না। তাই উঠে আবার দৌড় দিল। সামনে হঠাৎ একটা মোটা গাছ চেনা লাগলো। হঠাৎ মনে পড়ল, এই গাছটা পার হতেই পুতুলের পিঠে ছুরি বিঁধেছিল। তাই গাছটা পার হওয়ার আগেই ও দৌড়ের দিক পরিবর্তন করলো। কিন্তু ছুরি থেকে বাঁচতে পারল না। হাতটা গভীর ক্ষত করে একটা গাছের গুড়িতে গিয়ে বিঁধল। নাহিদা কাটা জায়গায় হাত দিয়ে দেখলো গলগল করে রক্ত বের হচ্ছে। একসাথে অনেক রক্ত বের হতে থাকায় দুর্বল হতে লাগলো শরীর। নাহিদা নিজেকে বলল, থামলে চলবে না, পালাতে হবে এদের থেকে। কিন্তু ওর কথা শরীর শুনল না। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ল। সাথে সাথেই লোকগুলো এসে ঘিরে ধরল ওকে। সবার হাতে টর্চ। সবগুলো টর্চ ওর দিকে ফেললো সবাই। বসো হাঁপাতে হাঁপাতে ওর সামনে এসে বলল, আর কত দূর পালাবে? ইস, হাতটা কত কেটে গেছে। কেন পালাতে গেলে? বস ওর গালে হাত দিতেই ও ঘৃণা হাতটা সরিয়ে দিল। বস নোংরা হাসি দিয়ে ওর মাথায় পিস্তল ধরে বলল, কোনটা করবে? আমার কাছে নিজেকে বিলিয়ে দিবে নাকি গুলিতে ঝাঁঝরা হবে? নাহিদা একটু হাসল। শরীরটা আর ধকল সইতে পারছে না, নিস্তেজ হয়ে আসছে। এক সময় বসরার নোংরা হাসি শুনতে শুনতে মাটিতে ঢলে পড়ল। অনেক আলো চোখে পড়ায় চোখ বন্ধ করে ফেলল নাহিদা। তারপর আবার চোখ খুলে তাকালো। চোখ খুলেই প্রথমে পুতুলের কান্না ভরা মুখটা চোখে পড়ল। পুতুলকে দেখে উঠে বসতে চাইলে হাতে ব্যথা করে উঠল। তাকিয়ে দেখলো হাতে ব্যান্ডেজ। পুতুল সেটা লক্ষ্য করে বলল, খুব গভীরভাবে কেটে গিয়েছিল, তাই সেলাই করতে হয়েছে। খুব ব্যথা করছে তাই না? নাহিদা হেসে মাথা নাড়িয়ে বোঝালো যে ওর বেশি ব্যথা করছে না। পুতুল এবার বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, আমাকে বোঝাস না, আমি জানি খুব ব্যথা করছে। ইস, আমি কতটা অকর্মণ্য, বন্ধুর বিপদেও কিছু করতে পারলাম না। নাহিদা উঠতে চাইলে পুতুল ওকে সাহায্য করলো।
নাহিদা হেসে বলল, কে বলেছে তুই অকর্মণ্য? তুই না থাকলে তো আমি আজ হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। পুতুল চোখ মুছে বলল, কে বলেছে আমি তোকে হাসপাতালে এনেছি? নাহিদা, তাহলে কে এনেছে? পুতুল। আবির। নাহিদা চুপ করে রইল। পুতুল বলেই গেল, কি কি হয়েছে ও জঙ্গলে চলে যাওয়ার পর? পুতুল, তুই চলে যাওয়ার পর আমি কতজনকে কল দেওয়ার ট্রাই করেছি, কিন্তু নেটওয়ার্ক এত খারাপ ছিল যে কাউকেই কল দিতে পারিনি। তারপর হঠাৎই আবির পুলিশ নিয়ে হাজির হলো। আমি জানি না কি করে ও খবর পেল। পুলিশ আসতেই আমি সবকিছু খুলে বললাম। শুনেই ওরা জঙ্গলে চলে গেল তোকে খুঁজতে। আবির আমাকে যেতে মানা করেছিল, তাই আমি আর যাইনি। তবে তোকে খোঁজার জন্য মনটা খুব ছটফট করছিল, কিন্তু ওদের কাজ বাড়াতে চাইনি। পরে আবির থেকে শুনলাম ওরা নাকি তোকে নিয়ে যেত যদি ঠিক টাইমে না পৌঁছাতো। আবির নিজের শার্ট খুলে তোর হাতে ব্যান্ডেজ বেঁধে তোকে কোলে করে নিয়ে এল। তোকে দেখে আমার বুকটাই কেঁপে উঠেছিল। তোর জামা রক্তে ভেসে গিয়েছিল। নাহিদা লোকগুলো, পুতুল কয়েকজনকে ধরতে পেরেছে। পুলিশের আসার খবর টের পেয়ে বাকিরা পালিয়ে গেছে। ওই বসটাকেই ধরতে পারেনি, এটাই আফসোস। নাহিদা, ওই ছেলেটা কোথায়? পুতুল এই হাসপাতালেই আছে। নাহিদা, কি অবস্থা? পুতুল, লোকগুলো এত মেরেছে যে বুকের একটা বাজর ভেঙে ফেলেছে, তবে এখন কিছুটা সুস্থ। হয়তো অপারেশন করতে হবে। নাহিদাকে ছেলেটা জানতে পেরেছে। পুতুল পেরেছে। পরে বলবো বাকিটা। মাত্রই তো জ্ঞান ফিরল, একটু রেস্ট নে, এখন আর কোনো প্রশ্ন নয়। নাহিদা একটু চুপ থেকে বলল, আবির কোথায়? পুতুল মুচকি হেসে বলল, তোর ঔষধ আনতে গেছে, একটু পরেই চলে আসবে। নাহিদা ক্লান্ত চোখে দরজার দিকে তাকালো। ক্লান্তিতে যে কখন ঘুম চলে এল বলতে পারল না। স্যার, মালগুলো পুলিশের হাতে পড়ে গেছে। মাহদি মোল্লা রকিং চেয়ারে দুলে দুলে পত্রিকা পড়ছিল। কথাটা শুনে চেয়ার দোলানো বন্ধ হয়ে গেল। লোকটা আবার ভয় ভয় বলল, আমাদের কিছু লোককেও পুলিশ ধরে নিয়ে গেছে। মাহদি মোল্লা চেয়ারে বসে থেকেই বললেন, তুমি কি করছিলে কাশেম? তোমাকেই তো এই মিশনের বস বানিয়েছিলাম। কাশেম চুপ করে রইল। মাহদি মোল্লা শান্ত গলায় কথা বলছে, মানে এখনই খালি আকাশে বজ্রপাত হবে। মাহদি মোল্লা হঠাৎ উঠে দাঁড়িয়ে পত্রিকাটা সরিয়ে একটা পিস্তল কাশেমের কপালের ঠিক মাঝখানে চেপে ধরল। পিস্তলের ঠান্ডা স্পর্শে কাশেম কেঁপে উঠল। মাহদি হুঙ্কার দিয়ে বলল, পুলিশেরও কি করে? কাশেম কাঁপা গলায় বলল, একটা ছেলে নাকি খবর দিয়েছে। মাহদি, ছেলেটা কি করে জানলো? কাশেম, তা জানি না। মাহদি পিস্তল সরিয়ে নিয়ে বলল, এখনই খবর নেই। কে এই ছেলে? কি করে জানলো? কাশেম, জি স্যার। কাশেম চলে গেল। মাহদি মোল্লা আবার রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো। মাহদি, আমার এতদিনের গড়ে তোলা রাজ্য এভাবে একটা ছেলের জন্য শেষ হয়ে যাবে? আমার লাইফের সবচেয়ে মূল্যবান মিশনটাকে এভাবে নষ্ট করে দিল। তোকে তো আমি ছাড়ব না। একবার শুধু খোঁজ পাই, তারপর তোর নিশানা এই পৃথিবী থেকে মুছে দেব। নাহিদার ঘুম ভাঙল সকালে। নিজেই অবাক হলো। সেই যে একবার ঘুমিয়েছে, তারপর আর ঘুম ভাঙেনি। পাশে তাকিয়ে দেখলো হাতে স্যালাইন লাগানো। রাতে না খাওয়ার কারণেই ডাক্তার স্যালাইন লাগিয়ে দিয়েছে। তবে আরো একটা জিনিস দেখলো, সেটা হলো আবিরের ঘুমন্ত মুখ। ওর বেডের পাশে হাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। নাহিদা কোনো মতে বেড়ে উঠে বসলো। আবির বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে দেখে নাহিদা মুচকি হাসলো। তারপর আস্তে করে বেড থেকে নেমে স্যালাইনটা খুলে ফেললো। তারপর বেরিয়ে গেল কেবিন থেকে। সারা রাত জেগে বসে থাকায় সকালের দিকে চোখ লেগে গিয়েছিল আবিরের। ঘুম থেকে উঠে নাহিদার দিকে তাকাতেই দেখলো বিছানা ফাঁকা। আবির সব জায়গা খুঁজে দেখলো, নাহিদা কোথাও নেই। আবির অস্থির হয়ে পুতুলকে ফোন করলো। পুতুল ফোন ধরলো না। নাহিদার ফোনে ট্রাই করলো। নাহিদার ফোন সুইচ অফ। আবির মাথায় হাত দিয়ে অস্থির ভাবে পায়চারি করতে করতে বলল, মেয়েটা কি কোথাও একটু শান্তি মতো থাকতে পারে না? আবারও হাসপাতাল থেকে চলে গেছে।
হঠাৎ বেডের পাশে ছোট টেবিলটা একটা কাগজ দেখতে পেল। হাতে নিয়ে দেখলো নাহিদা একটা চিঠি লিখে গেছে। চিঠিটা পড়ে মুখে হাসি ফুটলো আবিরের। বলে উঠল, পাগলি একটা। কাশেম স্যার, ছেলেটার সন্ধান পাওয়া গেছে। মাহদি মোল্লা খেয়ে মাত্র হাত হয়ে টাওয়াল দিয়ে হাত মুছে একটা খেলা নিয়ে দাঁত খোঁজাতে খোঁজাতে বলল, কে এই ছেলে? কাশেম থানার ওসির ভাগ্নে। পুরো পরিবার বিদেশে থাকতো। কয়দিন আগে বাংলাদেশে এসেছে, ভার্সিটিতে পড়ে। মাহদি তা না হয় বুঝলাম, কিন্তু ছেলেটা জানলো কি করে? কাশেম, তা জানি না স্যার। মাহদি, তবে খোঁজ নে। ওর নারী নক্ষত্র সব খুঁজে বের কর। কতজন ওর সাথে যুক্ত সব খোঁজ নিবি। কাশেম, জি স্যার। মাহদি, আমি এখন বের হব। পরিস্থিতি ভালো হলে আবার আসব। আর জেলে যারা আছে তাদের কি করতে হবে জানো তো? কাশেম, জি স্যার, সব মনে আছে। মাহদি মোল্লা গাড়িতে গিয়ে উঠলেন। গাড়িটা জঙ্গলের একটা বড় বাড়ি থেকে বেরিয়ে সরু রাস্তা ধরল। তারপর বেরিয়ে এল মেইন রাস্তায়। আবির লম্বা একটা শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে লাগলো। গুনগুন করে গান গাইছে। আলমারি খুলে চেঁচিয়ে মেহেরুন্নেসাকে ডেকে বলল, আম্মু, আমার নীল পাঞ্জাবিটা কই? মেহেরুন্নেসা ধোপাকে দিয়েছি। কেন? আবির, লাগবে। কখন দিয়ে যাবে? মেহেরুন্নেসা 4টার দিকে আসবে। আবির বিরক্তি নিয়ে বলতে লাগলো, ভালো লাগে না। মেহেরুন্নেসা ওর রুমে এসে বললেন, আজকে আমার ছেলেকে খুশি খুশি লাগছে। আবির, তা খুশি তো লাগছে, কিন্তু এখন যে খুশিতে ভাড়া পড়েছে। মেহেরুন্নেসা, অবাক কেন? আবির, আমার নীল পাঞ্জাবিটা নেই তো। মেহেরুন্নেসা, তোর নীল পাঞ্জাবি লাগবে। আবির, হুম। মেহেরুন্নেসা দ্বারা আবিরের বাবার একটা নীল পাঞ্জাবি এনে আবিরের হাতে দিয়ে বললেন, এই নে। আবির, এটা কার? মেহেরুন্নেসা, তোর আব্বুর। আবির, আব্বুর পাঞ্জাবি আমার হবে? মেহেরুন্নেসা, এটা কবেকার তুই জানিস? জানিস, এটা পরেই তোর আব্বু আমাকে প্রথম প্রপোজ করেছে। আবির হেসে পাঞ্জাবিটা নিয়ে নিল। জিজ্ঞেস করলো, নাহিদা কেমন আছে? আবির, ভালো। মেহেরুন্নেসা হেসে বললেন, শুধু ভালো? আবির মুচকি হেসে চুল আঁচড়াতে লাগলো। মেহেরুন্নেসা যা বোঝার ছেলের হাসি দেখেই বুঝে গেলেন। রুম থেকে যাওয়ার আগে বলে গেলেন, আজকে বৌমাকে আমার কাছে নিয়ে আসিস। আবির নাহিদার লেখা চিঠিটা শার্টের পকেট থেকে বের করলো। কেন যেন বারবার চিঠিটা পড়তে ইচ্ছে করছে আবিরের। ভালো লাগছে পড়তে। যতবারই পড়ে ততবারই হার্টবিট বেড়ে যায়। মনে হয় যেন এখনই বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। বুকের বাম পাশে হাত দিয়ে আবির চিঠিটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ওর ঘড়িতে 12টা বাজতেই শব্দ করে উঠল। ও চমকে উঠে বলল, এই রে, এখন না বের হলে দেরি হয়ে যাবে। দ্রুত গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবিরকে সিঁড়ি দিয়ে নামতে দেখে মেহেরুন্নেসা বললেন, কিছু খাবি না? আবির, উহু, লেট হয়ে যাবে। মেহেরুন্নেসা, জানি তো, বউয়ের সাথে খাবি। মায়ের খাবারটাও একটু খা। আবির একটা আপেল নিয়ে তাতে কামড় দিয়ে বলল, কেন এমন বউ বউ করছো? আমি তো শুধু দেখা করতে যাচ্ছি। মেহেরুন্নেসা, তোকে আমি পেটে ধরেছি, ছোট থেকে বড় করেছি। তোর নারী নক্ষত্র সব আমি জানি। তোর চেহারা দেখেই আমি তোর মনের অবস্থা বুঝতে পারি। আবির কিছু না বলে আপেল খেতে লাগলো। মেহেরুন্নেসা একটা পায়েসের বাটি এনে টেবিলে রাখলেন। সেখান থেকে 1 চামচ খেয়ে আবির বলল, আসি আম্মু। মেহেরুন্নেসা, সাবধানে যাস। আবির, হুম। আবির তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আনন্দ এসে বলল, আম্মু, ভাইয়া কোথায়? মেহেরুন্নেসাও বেরিয়ে গেছে। কেন? আনন্দও ফোন রেখে চলে গেছে। মেহেরুন্নেসা, দেখ তাহলে। এখনো মনে হয় বের হয়নি। আনন্দ দৌড়ে বাইরে গেল ফোন দিতে। ও পৌঁছানোর আগেই আবির গাড়ি নিয়ে বের হয়ে গেল। নাহিদা গাড়িতে বসে 2 পা অসম্ভব দ্রুত গতিতে নাড়াচ্ছে। হাত দুটো অস্থিরভাবে নাড়াচাড়া করছে। হাত পা সব ভয় ঠান্ডা হয়ে আসছে। বারবার দেখছে গাড়ি কত দূর গেল। কিছুক্ষণ পর পর আবিরকে ফোন করছে, কিন্তু ফোন বেজেই চলছে, আবির ফোন ধরছে না।
কি করবে কিছুই বুঝতে পারছে না। কি করে জানাবে যে ওর জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আবির পার্কে অপেক্ষা করছে, বারবার ঘড়ি দেখছে। সে 1 ঘন্টা আগে এসে বসে আছে পার্কে, নিজেকে তৈরি করছে কি বলবে নাহিদাকে। নাহিদা আসার নাম নেই, যদিও 2টায় আসার কথা বলেছিল। বেশি উৎসাহে 1টায় চলে এসেছে। এর মাঝে আবির নাহিদার লেখা চিঠিটা 5-6 বার পড়ে ফেলেছে, এখন আবার পড়তে লাগলো। আবির, না বলে যাওয়ার জন্য সরি। দেখে মনে হয়েছে তুমি রাতে ঘুমাওনি, তাই আর বিরক্ত করিনি। শরীর ভালো ছিল তাই চলে গেলাম। আজকে দুপুর 2টায় পার্কে দেখা করব। খুব দরকারি কথা আছে তোমার সাথে। জানি না তুমি কি ভাববে, তবুও বলবো। পরে হয়তো দেরি হয়ে যেতে পারে। আর পারলে নীল পাঞ্জাবি পরে আসবে, তোমাকে মানাবে। নাহিদা পরে চিঠিটা পাঞ্জাবির পকেটে রাখলো, কিন্তু চিঠিটা পকেটে রাখতে গিয়ে নিচে পড়ে গেল। পিছন থেকে এক বাচ্চা মেয়ে ওর পাঞ্জাবি টান দিয়ে বলল, ভাই গোলাপ লইবেন? একখানের দাম মাত্র 10 টাকা। আবির হেসে বলল, তোমার এখানে কয়টা গোলাপ আছে? 13টা। আবির পকেট থেকে 130 টাকা বের করে মেয়েটাকে দিল। মেয়ে হেসে টাকাটা নিয়ে সবগুলা গোলাপ ওকে দিল। আবির গোলাপগুলো নেওয়ার পর মেয়েটা জিজ্ঞেস করলো, ভাই গোলাপ কি আপনার মেয়ে বন্ধুর জন্য? আবির হেসে মেয়েটার নাকটা হালকা টেনে বলল, উহু, আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। মেয়েটা আবার হেসে বলল, ভাই আপনি অনেক ভালা। আপনার বউ আর আপনি অনেক ভালা থাকবেন। বলেই মেয়েটা চলে গেল। নাহিদা দৌড়ে পার্কে ঢুকলো। ওর চোখ চারদিকে তাকিয়ে শুধু আবিরকে খুঁজছে। একটা ছোট মেয়েকে ওর ফোন থেকে ছবি দেখিয়ে বলল, এই ছেলেটাকে এখানে দেখেছো? এত ভালা ভাইটা। নাহিদা কোথায় দেখছো? ওই বেঞ্চটার সামনে ছিল। আমার সবগুলা গোলাপ কিনে নিছে। নাহিদা বেঞ্চটার দিকে দৌড়ে গেল। কেউ নেই। ও চারদিকে খুঁজতে লাগলো। হঠাৎ পায়ের নিচে কি যেন পড়তেই নিচের দিকে তাকালো। এক থোকা গোলাপ পড়ে আছে, তার সাথে একটা ভাঁজ করা কাগজ। নাহিদা কাগজটা নিয়ে দেখলো ওর চিঠি। চিঠিটা দেখে ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাপা ঠোঁটে বলে উঠল, আমি দেরি করে ফেলেছি। ওরা আবিরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আবিরের মাথা ঝিমঝিম করছে জ্ঞান ফেরার পর থেকে। ভারো হয়ে আছে, চোখেও কেমন যেন করছে। তাকালে চারদিক অন্ধকার লাগে। হাত নাড়িয়ে দেখলো হাত পেছনে বাঁধা, পাও বাঁধা চেয়ারের সাথে। চোখটা বারবার বন্ধ করে ঠিক করার চেষ্টা করলো। কিছুক্ষণ পর চোখ ঠিক হতেই চারদিকে তাকালো। কয়েকখানার মতো একটা ছোট অন্ধকার রুমে ওকে আটকে রেখেছে। মাথার উপর একটা হলুদ লাইট জ্বলছে। আবিরকে একটা চেয়ারে শক্ত করে বেঁধে রেখেছে। হাত পা নাড়িয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বেশ শক্ত করেই বেঁধেছে মানুষগুলো। আবির মনে মনে ভাবতে লাগলো, তার পরিবার কি করছে, নাহিদা কি করছে। ওরা কেউ জানে না ও কিডন্যাপ হয়ে গেছে। এখন কি করবে? যদি মরে যায় তবে লাশটাও কি পরিবারের কাছে পৌঁছাবে, নাকি গুম করে ফেলবে? ভাবতে ভাবতে রুমটার উপরের দিকে ছোট জানালার দিকে তাকালো। আলো নিভে আসছে। জঙ্গলে সন্ধ্যার আগেই অন্ধকার হয়ে আসে, তাই পশু পাখিরাও তাদের বাসায় ফিরছে ব্যস্ততার সাথে। কেবল আবিরেরই ব্যস্ততা নেই, কারণ সে এখন বন্দী। মাহদি মোল্লার গাড়ি একবার হর্ন বাজাতেই পোড়াবাড়িটার বড় দরজাটা খুলে গেল। গাড়িটা বাড়িটার ভেতরে যেতেই বন্ধ হয়ে গেল দরজা। গাড়ি থেকে মাহদি মোল্লা নামতেই কাশেম মুখে হাসি টেনে বলল, স্যার আপনি যেভাবে বলছেন সেভাবে সব কাজ হয়ে গেছে। পুলিশের কাছে আমাদের লোকগুলো মুখ খোলেনি। মুখ খোলার আগেই তাদের খাবারে বিষ মিশিয়ে খালাস করে দিয়েছি। পোকা পুলিশগুলো এখন ওদের নিয়ে ব্যস্ত। মাহদি চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, ছেলেটার কি অবস্থা? কাশেম, একটা রুমে বেঁধে রেখেছি, এখনো জ্ঞান ফিরে নাই। মাহদি, আমি না বলছি কম টাইমের জন্য অজ্ঞান করতে। কাশেম, জি স্যার, তাই করা হয়েছে। মাহদি, তবে এখনো জ্ঞান ফেরেনি কেন? কাশেম, আমি এখনই দেখছি। নাহিদা দৌড়ে আবিরের বাড়ি ঢুকলো।
আনন্দ ওকে দেখে হেসে বলল, শীষ এসেছে। মেহেরুন্নেসা রান্নাঘর থেকে জিজ্ঞেস করল, কে আনন্দ? আনন্দ নাহিদা আপু। মেহেরুন্নেসা হেসে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। এসেই ওকে বলল, এতক্ষণে বাদরটার তোমাকে নিয়ে আসার সময় হলো। বাদরটা কোথায়? এমন হাঁপাচ্ছ কেন? নাহিদা পাতনি। মেহেরুন্নেসা আনন্দ এক গ্লাস পানিতে। আনন্দ পানি আনতে গেল। মেহেরুন্নেসা ওকে সোফার কাছে নিয়ে গেলেন। নাহিদা ধপ করে সোফায় বসে পড়ল। আনন্দ গ্লাস দিতেই ঢকঢক করে পুরো পানি খেয়ে বলল, আরেক গ্লাস দেবে? খুব পিপাসা পেয়েছে। আনন্দ আরেক গ্লাস পানি এনে ওকে দিতেই ওইটুকুও খেয়ে আরেক গ্লাস চাইল। মেহেরুন্নেসা আনন্দকে পানি আনতে বারণ করে বললেন, নাহিদা কি হয়েছে, এভাবে পানি খাচ্ছ কেন? নাহিদা গলা শুকিয়ে গেছে। খুব তেষ্টা পাচ্ছে আম্মু। পানি। বলতে বলতে মেহেরুন্নেসার কোলে ঢলে পড়ল। নাহিদাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চোখের আশেপাশে পানিতে ভিজে আছে। আবিরও নেই। কোথায় গেল ছেলেটা? এই অসুস্থ মেয়েটাকে দিয়ে তাও বুঝতে পারছেন না। দেরি না করে পারিবারিক ডাক্তারকে ফোন করে বললেন বাড়িতে আসার জন্য। তারপর আবিরকে ফোন করতে গিয়ে মনে পড়ল ও ফোন রেখে গেছে। নাহিদার মাথায় হাত বোলাতে বোলাতে ভাবতে লাগলেন, গেল কোথায় ছেলেটা? ঝিঝি পোকা ডাকছে। চারদিকে নিশাচর প্রাণীর আনাগোনার শব্দ। তার মধ্যে পোড়াবাড়ির ঠিক মাঝে একটা হলরুমের মতো বড় রুম। সেখানে একপাশে টেবিল চেয়ার পাতা। সেই চেয়ারে মাহদি মোল্লা বসে আছে। হাত দিয়ে কাগজ চাপা দেওয়ার পাথরটা ঘোরানোর চেষ্টা করছে টেবিলে, আর আবিরের জন্য অপেক্ষা করছে। এমন সময় দরজা খোলার শব্দ হতেই সেদিকে তাকালো মাহদি। কাশেমার একজন লোক আবিরকে জোর করে টেনে নিয়ে আসতে লাগলো। মাহদি মোল্লা পাথরটা নাড়াচাড়া বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইল। আবির নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লোক দুজন ঝাপটে ধরে আছে ওকে। জোর করেই আবিরকে একটা চেয়ারে বসিয়ে শক্ত করে বেঁধে ফেললো চেয়ারের সাথে। ও মাহদির দিকে তাকালো। মুখের বাম পাশটা কালচে হয়ে আছে। ঠোঁট কেটে রক্ত পড়ছে। হাত পা ঘষা খেয়ে চামড়া উঠে গেছে। জামা কাপড় ময়লা হয়ে আছে। মাহদি মোল্লা টেবিল থেকে কয়েকটা পত্রিকা নিয়ে ওর কাছে আস্তে আস্তে কিছু খবরের হেডিং পড়তে লাগলো। মাহদি, অনেকদিন পর এক বিরাট স্মাগলিং চক্রের সন্ধান, ৩০০ কোটি টাকার ইয়াবা আটক, আবারও বেরিয়ে এসেছে এক স্মাগলিং চক্র, ব্লা ব্লা ব্লা। বলতে বলতেই ওর সামনে এসে পত্রিকাগুলো ছুঁড়ে মারলো আবিরের মুখে। এতে ওর কোনো রিয়েকশন দেখা গেল না। চুপচাপ মাহদির দিকে তাকিয়ে রইল। মাহদি পিছন ফিরে নিজের চেয়ারের দিকে আবার এগিয়ে যেতে বলল, জানো আমার এই সাম্রাজ্য আমি কিভাবে তৈরি করেছি? একটু একটু করে বড় করেছে। আর তুমি এসে এক নিমিষেই শেষ করে দেবে। এত সহজ? আবির চুপ করে রইল। মাহদি একটা সিগারেট ধরিয়ে বলল, আমার বয়স যখন ২১ বছর তখন আমি ভার্সিটি পড়তাম। বাবা বিরাট বড় বিজনেসম্যান ছিল। অনেক টাকা পয়সা ছিল। কিন্তু আমাকে একেবারেই সহ্য করতে পারত না। সবসময় আমার ছোট ভাইকে আদর করত। একবার বাবা অসুস্থ হলে তখন দলিল তৈরি করে আর সব সম্পত্তি ছোট ভাইকে দিয়ে গেল। যদি কোনো কারণে ছোট ভাই মারা যায় তবে তা তার স্ত্রী আর সন্তানদের নামে হয়ে যাবে। আর যদি কেউই না থাকে তবে সকল সম্পত্তি এতিমখানায় চলে যাবে। এই নিয়ে বাবার সঙ্গে অনেক রাগারাগি হলো আর বাবা রেগে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। ছোটবেলা থেকে বাবার পার্সিয়ালিটির জন্য আমি কিছুই পাইনি। মা আমাকে বোঝাতো, কিন্তু যখন ছোট ভাই কোনো ব্যথা পেলে বাবা আমাকে মারতো তখন জিদ চেপে যেত। তাই বাড়ি থেকে বের করে দেওয়ায় আমার মাথায় ভাইকে খুন করার ইচ্ছা জাগলো। আর চেষ্টাও করেছিলাম। খুন করতে চেয়েছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ও বেঁচে যায় আর আমি ধরা খেয়ে গেলাম। তারপর জেল। সেখানে এক সাগলারের সাথে দেখা। সে আমাকে দেখালো আসল জীবন কি। জেল থেকে শুরু হলো আমার নতুন জীবন। সেখান থেকে বের হয়ে আজ এই পর্যন্ত আমি স্মাগলিং করে আমি এখন কোটি টাকার মালিক। আমি এখন স্মাগলিং জগতের নেতা। কিন্তু দুর্ভাগ্য এই যে আমার ভাইয়ের পরিবার এখনো আমার পিছু ছাড়ল না। আমার এই রাজ্যে এসেও থাবা মারল। মাহদি মোল্লা এর মাঝে ২টা সিগারেট শেষ করে তৃতীয়টা নিল।
একবার সিগারেট টেনে ধোঁয়া ছেড়ে তাকিয়ে রইল ধোঁয়ার দিকে। সেই ধোঁয়ার ভেতর নিজের পুরানো অতীত দেখার চেষ্টা করলো হয়তো। তারপর আবিরের দিকে তাকিয়ে বলল, ভাবছো কেন আমি তোমাকে এসব বলছি? আবিরের কোনো আগ্রহ না দেখে মাহদি মোল্লা চেয়ার থেকে উঠে ওর কাছে গেলেন। মাথার চুলে হাত বুলিয়ে হঠাৎ এক মুঠো চুল জোরে টেনে ধরল। আবির ব্যথায় মৃদু শব্দ করে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে রইল। মাহদি মৃদু হেসে আবিরের গলায় সিগারেট চেপে ধরল। আবির চিৎকার করে উঠল একবার। মাহদি ওর দিকে ঝুঁকে কানে কানে বলল, আমারও এর থেকে কষ্ট হয়েছিল যখন তোমার প্রিয় দাদা তোমার বাবাকে সব সম্পত্তি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। নাহিদার মাথা কোলে নিয়ে মেহেরুন্নেসা সোফায় বসে আছেন। ডাক্তার ওর নাড়ি দেখছেন। কিছুক্ষণ ওকে পরীক্ষা করে বলল, শরীর খুবই দুর্বল। মনে হচ্ছে খাবারে বেশ অনিয়ম করে। পালসও কম। বেশি করে খাওয়াবেন। অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা আছে। শরীর দুর্বল থাকায় হয়তো জ্ঞান হারিয়েছে। এখন ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি। একটু রেস্ট নিক। তারপর জ্ঞান ফিরলে কিছু খাইয়ে প্রেসক্রিপশনের এই ওষুধগুলো খাওয়াবেন। মেহেরুন্নেসা ঠিক আছে। ডাক্তার চলে গেলেন। একজন কাজের লোককে ওষুধ আনার জন্য পাঠিয়ে দিলেন মেহেরুন্নেসা। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, এখনো আবির না ফেরায় চিন্তা করতে লাগলেন। রাত 10টা 13 বাজছে। নাহিদা এখনো ঘুমিয়ে আছে। মেহেরুন্নেসা নামাজ পড়ে একটা সোফায় বসে আছেন। চিন্তা করছেন। চিন্তার ভাবটা আনন্দের মাঝেও চলে গেছে। তার সাথের ভিডিও গেমসটা টেবিলে পড়ে আছে। ও চুপ করে অন্য আরেক সোফায় বসে আছে। কাজের লোকরাও সব কাজ করে আউট হাউজে চলে গেছে। চারদিক নিস্তব্ধ। এখন শুধু ঘড়িটা টিকটিক করে চলছে আর 1 মিনিট করে সময় এগিয়ে চলছে। হঠাৎ নাহিদা ঘুমের মধ্যে কেমন যেন করতে লাগলো। ওর অবস্থা দেখে মেহেরুন্নেসা ওর কাছে উঠে চলে এলেন। আনন্দ নড়েচড়ে বসল। নাহিদা ঘেমে একাকার হয়ে গেল মুহূর্তে। মুখটা নড়ছে। ঘুমের ঘোরে কিছু বলতে চাইছে, কিন্তু কথা মুখেই লেগে আছে। কেউই বুঝতে পারল না। মেহেরুন্নেসা নাহিদার মাথায় হাত বুলিয়ে ওকে ডাকতে লাগলেন। নাহিদার কানে কোনো ডাকি পৌঁছালো না, কেবল ছটফট করতে লাগলো। হঠাৎ আবির বলে চিৎকার দিয়ে ধর্মর করে উঠে বসল। বসে হাঁপাতে লাগলো। আনন্দ পানি এনে গ্লাসটা ওর দিকে বাড়িয়ে দিতেই এক নিঃশ্বাসে সবটা খেয়ে ফেলল। মেহেরুন্নেসা ওর পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নাহিদা, এখনই পুলিশকে ফোন করতে হবে। মেহেরুন্নেসা, কেন? নাহিদা, নইলে আবিরকে ওরা মেরে ফেলবে। মেহেরুন্নেসা, কারা? নাহিদা, যারা কালকে আমাকে মারতে চেয়েছিল। হাতে সময় নেই, এখন না হলে। মেহেরুন্নেসা, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আনন্দ, তোর মামাকে ফোন করে বল বাড়িতে আসতে। নাহিদা, না না, এখানে না। তাহলে দেরি হয়ে যাবে। বশির বাজারের পরে যে জঙ্গলটা পড়ে সেখানের পোড়াবাড়িটাতে যেতে বলেন। ওরা আবিরকে কিডন্যাপ করে ওখানে নিয়ে গেছে। মেহেরুন্নেসা, কিডন্যাপ? নাহিদা এবার কান্না করতে লাগলো। ভাঙা গলায় বলল, সব আমার জন্য। আমি যদি আজকে দেখা করতে না বলতাম, তাহলে ও আজকে বাড়ি থেকে বের হতো না, পার্কে যেত না, আর কিডন্যাপও হতো না। মেহেরুন্নেসা, তুমি কি করে জানলে? নাহিদা, আসলে যদিও এটা বললে অদ্ভুত লাগতে পারে, তাও বলছি। আমি যখন কোনো স্বপ্ন দেখি তখন তা সত্যি হয়ে যায়। আজকে দুপুরের দিকে সিএনজিতে পার্কে যাওয়ার সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন হঠাৎই স্বপ্ন দেখলাম আবির একটা বাচ্চা মেয়ে থেকে গোলাপ কিনে আমার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ কেউ একজন পেছনে থেকে এসে ওর মুখ একটা রুমাল দিয়ে চেপে ধরল। ও ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই শরীরটা নিস্তেজ হয়ে গেল। তারপরে ওকে হুইলচেয়ার করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে চলে গেল। আমি লোকটাকে দেখেছি। আমাকে যে মারতে চেয়েছিল সেই লোকটাই ওকে নিয়ে গেছে। মেহেরুন্নেসা মনোযোগ দিয়ে ওর কথা শুনলেন। তারপর বললেন, তোমাকে অবিশ্বাস করার কোনো কারণ নিয়ে, কারণ তুমিও জানো আমার ছেলেও তোমার মতো স্বপ্ন দেখে। তোমার ব্যাপারটাও আমি আবিরের কাছে শুনেছিলাম। আনন্দ, ফোনটা দে বাবা, তোর মামাকে ফোন করতে হবে। নাহিদা, এখন মামা?
মেহেরুন্নেসা আমার ভাই ওখানের এসপি। আনন্দ, তুমি বাড়িতে থাকো, আমি তোমার মামার সাথে যাব। নাহিদা, নাহিদা আপনি মানা করলেও আমি যাব আন্টি। এই বিপদে আপনাদের একা কিছুতেই ছাড়তে পারবো না। যেখানে আমার জন্য আবির বিপদে সেখানে তো আমাকে যেতেই হবে। মেহেরুন্নেসা আর কিছু বললেন না। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে নিজের ভাইয়ের সাথে কথা বলতে লাগলেন। তারপর নাহিদাকে নিয়ে বেরিয়ে গেলেন। মাহদি মোল্লা নিজের 29 নম্বর সিগারেটটা ধরাতে ধরাতে বলল, খুব জ্বলছে। জ্বলারই কথা, কিন্তু কি বলতো, এই 33 বছরের জ্বালা এত সহজে কি করে নিভবে? আবির চুপ করে রইল। হয়তো কথা বলার শক্তি নেই, না হয় বলতে চাইছে না। গলার দুই পাশে আর হাত জ্বলছে। মাহদি যতগুলো সিগারেট খেয়েছে সবগুলো ওর গলা আর হাতে চেপে ধরেছে। এখন জায়গাগুলো লাল হয়ে ফোসকা পড়ে গেছে। তার সাথে কথার ফাঁকে কিল ঘুষিত আছে। আবির সবকিছু মিলিয়ে প্রায় নেতিয়ে পড়েছে। আবির চুপ দেখে মাহদি মোল্লা বলে উঠল, এত কথা বললাম, কিন্তু আসল কথাই জানা হয়নি। কি করে জানলে কাল আমার ট্রাক মাল নিয়ে যাবে? আবিরের চুপ করে থাকাটা মোটেই ভালো লাগলো না তার। চেয়ার থেকে উঠে এসে ও ডান হাতের উপরের পিঠে চেপে ধরল। আবিরের চিৎকার করার শক্তি নেই, তবু যন্ত্রণায় কিছুটা আওয়াজ বেরিয়ে এল। মাহদি দাঁতে দাঁত ঘষে বলল, বেশি অহংকার তোর বাবার মতো, তাই না? একটা কথা জিজ্ঞেস করেছি, তারও উত্তর দিচ্ছিস না। সব শেষ হয়ে যাবে। টেবিলে দেখছিস ওটা কি? পিস্তল। কেবল একটা বুলেট তোর মস্তিষ্ককে এফরফর করে দিতে যথেষ্ট। যন্ত্রণায় সারা শরীর কুঁকড়ে যাচ্ছে। তবুও আবির অনেক কষ্টে মুখ খুলল। আবির, আমার বাবার কখনোই অহংকার ছিল না। ছোটবেলায় জানতাম আমার একজন চাচা আছে, কিন্তু তার ছবি কখনো আমি দেখিনি। বলতে গেলে দেখতে দেয়া হয়নি। চাচার কথা জানতে চাইলেই দাদা অনেক রেগে যেতেন আর অনেক বকা দিতেন। তাই আমরা তার সামনে চাচার কথা বলতাম না, কিন্তু দেখতাম সবার আড়ালে দাদা কান্না করতেন। সেই চাচাকে আজ নিজের সামনে দেখেও জড়িয়ে ধরে অভিমান করে বলতে পারছি না, এতদিন কোথায় ছিলে? কারণ সে এখন নিজের অসৎ জগৎকে বাঁচাতে ব্যস্ত। হাজার অভিযোগ শোনার বদলে 33 বছরের জ্বালা মেটাতে ব্যস্ত। মাহদি মোল্লা কিছুক্ষণ চুপ করে বলল, আমাকে ইমোশনাল করার চেষ্টা করে লাভ নাই। যে বাড়ি মানুষজন ছেড়ে এসেছি, নিজের বাবার দেওয়া যে নাম ছেড়ে নতুন নামে জীবনটাকে শুরু করেছি, সেই সব কিছু আমি ভুলে যেতে চাই। আবির কই ভুলতে তো পারেননি, বরং সযত্নে সবকিছু লুকিয়ে রেখেছেন নিজের মনে। তা না হলে আমাকে দেখে প্রতিশোধের নেশা জাগত না। মাহদি মোল্লা হঠাৎ ক্ষিপ্ত হয়ে গেল। টেবিলের কাছে গিয়ে কাগজ চাপা দেওয়ার পাথরটা মেঝেতে ছুঁড়ে মারল। তারপর আবিরের কাছে গিয়ে চেয়ারের হাতলে 2 হাত রেখে ওর দিকে ঝুঁকে বলল, এত কিছু বলে কি ভাবছো বেঁচে যাবে? উহুদ, তুমি কোনোভাবে আমার স্মাগলিং রাজ্য সম্পর্কে জানো, তাই তোমাকে ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। সে তুমি যেই হও, আর কেউ তোমাকে এখানে খুঁজতে আসবে না। তাহলে নিজের সময় গোনা শুরু করে দাও। তোমাকে আমি অন্যভাবে মারব, ধীরে ধীরে সুন্দরভাবে রাজার হালে মারব তোমাকে। আত্মীয় বলে কথা, তবে একটু ছটফট তো করতেই হবে। জানো আমি কয়টা পিরানহা পারি, বিদেশ থেকে খুব যত্ন করে এনেছি। কি যে ভালো ওরা, মাংস খেতে খুব ভালোবাসে। তোমাকেও খুব পছন্দ করবে। কাশেম স্যার। মাহদি কি? কাশেম, ওদের একটু আগে খাবার দেওয়া হয়েছে। মাহদি, আমি কি ওদের খাবার দিতে বলেছি? কাশেম, আসলে ওদের খাবার টাইম হয়ে গেছে তো তাই। মাহদি, বেশ বুঝেছি। তাহলে তোমার আয়ু আরো 1 ঘন্টা বাড়লো। এই 1 ঘন্টা যত দোয়া আছে পড়ে নাও। এই ওকে নিয়ে যায় এখান থেকে। কাশেম আর আরেকটা লোক ওকে চেয়ার থেকে খুলে আগের রুমে রেখে এল। কাশেম বলল, স্যার আসল কাজটাই তো হলো না। মাহদি কি? কাশেম জানাই তো হলো না কি করে সে আপনার কথা জানলো। মাহদি মোল্লা তার রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবতে লাগলেন কি করা যায়। ওর থেকে তো জানতেই হবে কি করে ও খবর পেল, না হলে যে কোনো মুহূর্তে এই রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। নাহিদা, তুমি শিওর? নাহিদা, হ্যাঁ।
একদল পুলিশ নিয়ে নাহিদা, মেহেরুন্নেসা আর তার ভাই এসপি মাহিন জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে। মাহিন বললেন, তোমরা এখানে থাকো, আমরা ভেতরে যাচ্ছি। নাহিদা, আমিও যাব। মাহিন, না, ওখানে বিপদ হতে পারে। এটা একটা স্মাগলিং চক্র, অনেকদিন হাতের নাগাল থেকে পালিয়ে গেছে। ওরা ভয়ঙ্কর, নিজেকে আর স্মাগলিং চক্রকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। নাহিদা, তবুও আমি যেতে চাই। মেহেরুন্নেসা, জেদ করো না নাহিদা, দেখছো তো বিপদ, একে ছেলেটা বিপদে। তুমি। নাহিদা, আমি কথা দিচ্ছি, আমি থাকতে আবিরের কিছু হবে না, আমাকে যেতে দিন। মেহেরুন্নেসা আর মাহিন বোঝাতে লাগলেন, কিন্তু নাহিদা কিছুতেই মানতে রাজি নয়। নাহিদা বুঝতে পারলো এরা কেউই যেতে দেবে। এক সময় কথা বলতে বলতে হঠাৎ নাহিদা জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। মাহিন আটকাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই ও জঙ্গলের ভেতর চলে গেল। মাহিন তার পুলিশ নিয়ে নাহিদার পেছনে পেছনে ছুটতে লাগলো। নাহিদা দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে থামল। ওরা ওর পেছনে পেছনে এসে থামল। সবাই হাঁপাচ্ছে। মাহিন কোনোমতে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, নাহিদা, তোমাকে বলেছি। নাহিদা সস। নাহিদা মুখের সামনে আঙ্গুল দিয়ে মাহিনকে থামিয়ে দিল। তারপর আস্তে আস্তে ওর সাথে এগিয়ে যেতে ইশারা করল। ওরা কিছু দূর গিয়ে একটা পোড়া বাড়ি দেখতে পেল। মাহিন ফিসফিস করে বললেন, এই বাড়িটার কথা বলেছ? নাহিদা, হ্যাঁ। মাহিন, এই বাড়িটা তো আমরা চিনি, এটাতে আরো একবার তল্লাশি করেছিলাম, কিন্তু কিছুই পাইনি, অযথা সময় নষ্ট করেছি। নাহিদা, কিন্তু ওরা এখানেই আছে। সবাই আস্তে আস্তে বাড়িটার দিকে এগিয়ে গেল। অফিসাররা তাদের পিস্তল তৈরি করে নিল। নাহিদাকে নিরাপদ দূরত্বে রেখে সবাই দরজার বাইরে নিজেদের পজিশন ঠিক করে নিল। মাহিন ব্লুটুথে সবাইকে বললেন, সবাই তৈরি? সবাই, ইয়ে স্যার। সবাই হঠাৎ করেই দরজায় লাথি মেরে ঢুকে গেল। ঢুকেই সবাই অবাক। নাহিদা মোবাইলের টর্চ চালিয়ে হেঁটে বাড়িটার পেছনে চলে এলো। বাড়িটা থেকে কিছুটা দূরে একটা কুয়া আছে। কুয়াটা লতাপাতা আর গাছের শিকড় জড়ানো। নাহিদা কুয়াটার কাছে গিয়ে নিচের দিকে তাকালো। ভেতরে অন্ধকার। মোবাইলের টর্চ দিয়েও কিছু তেমন দেখা যাচ্ছে না, তবে আলো প্রতিফলন হওয়ায় পানির অস্তিত্ব বোঝা যাচ্ছে। নাহিদা একটু হেসে তার কাজ সেরে নিল। নাহিদা আগের জায়গায় এসে দেখলো মাহিন আর বাকি সবাই বাড়ির বাইরে চিন্তিত চেহারায় দাঁড়িয়ে আছে। ওকে দেখে মাহিন জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? নাহিদা, একটা কাজ ছিল। আপনারা এখানে? আবির কোথায়? মাহিন নাহিদার দিকে টর্চ এগিয়ে দিয়ে বললেন, তুমি নিচে গিয়ে দেখো। টর্চটা হাতে নিয়ে নাহিদা বাড়িটার ভেতর ঢুকলো। কোথাও কেউ নেই। দেখে মনে হচ্ছে অনেকদিন এই বাড়িতে কেউ পা রাখেনি। চারদিকে ধুলো জমে আছে। নাহিদা হাঁটতে হাঁটতে বাড়িটার পেছনে দরজায় চলে এলো। কোথাও জন মানবের চিহ্ন নেই। অনেক ঠেলাঠেলি করে নাহিদা পেছনে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। ভাবতেই অবাক লাগছে, যেখানে স্মাগলিং এর ব্যবসা হয় সেখানে এমন ধুলো জমে কি করে? তবে কি ও ভুল করলো? নাহিদার ভেতরটা অস্থির হয়ে উঠল। মনে মনে বলতে লাগলো, এখন আবিরকে বাঁচবো কি করে? আমি যদি ভুল করে থাকি তবে না, না, এটাই সেই জায়গা। কিন্তু ওরা কোন পথ দিয়ে চলাচল করে? নিশ্চয়ই কোনো গোপন পথ আছে, কিন্তু কোথায়? নাহিদা এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর বাড়িটার একটা জায়গার সামনে এসে থামলো। সেখানে অনেকটা জায়গা জুড়ে পড়া কাঠের দেয়াল। নাহিদা মনে মনে বলতে লাগলো, পুরো বাড়িটা দেয়ালের, কিন্তু এই জায়গায় কাঠের দেয়াল কেন? তাছাড়া পুরো বাড়ি আগুনে পড়ল, অথচ কাঠের দেয়ালটায় কালো দাগ পড়া ছাড়া আর কিছুই হলো না। অদ্ভুত তো। নাহিদা অনেকক্ষণ ঠেলাঠেলি করে কাঠের দেয়ালটাকে নাড়ানোর চেষ্টা করতে লাগলো। কিছুটা আশাও ছিল, কিন্তু কিছুই হলো না। ও হাঁপাতে হাঁপাতে বলল, কাঠের দেয়ালটা এত শক্ত কেন? ধুর, আমিও বোকা। দেয়াল কি নরম কাঠ দিয়ে বানাবে নাকি? আচ্ছা, ভেতরে গিয়ে দেখি। নাহিদা পেছনে দরজা দিয়ে আবার বাড়ির ভেতর ঢুকলো। পুরো বাড়ি খুঁজে ফেললো, কিন্তু কাঠের দেয়ালটা খুঁজে পেল না।
নাহিদা দেয়ালটার ভেতরের দিক পাচ্ছি না কেন? তবে কি এটা কোনো গোপন দরজা? আমাকে জানতেই হবে। নাহিদা আবার বাইরে বের হওয়ার জন্য পা বাড়াল। কিন্তু তার আগেই কেউ ওর মাথায় কিছু দিয়ে বাড়ি মারলো আর সাথে সাথে ও চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। মাহিন বাইরে দাঁড়িয়ে ভাবছিল কি করা যায় এখন। হঠাৎ নাহিদার চিৎকার শুনে সবাই দ্রুত বাড়ির ভেতরে গেল। সারা বাড়ি খুঁজেও নাহিদাকে পেল না। আবিরকে আবার বড় ঘরটাতে আনা হলো। পেছনে কাশেম আর ওই আগের লোকটাই ওকে টেনে টেনে নিয়ে আসছে। হঠাৎ সামনে তাকিয়ে নাহিদাকে দেখতে পেয়ে দৌড়ে এলো আবির। দুইজন লোকের কেউই ওকে সামলাতে পারল না। ও হুমড়ি খেয়ে পড়ল নাহিদার সামনে। মেঝেতে পড়ে আছে ওর নিথর দেহ। কাছে গিয়ে দেখল না, শ্বাস চলছে। মাদির দিকে গরম চোখে তাকিয়ে বলল, ও এখানে কেন? মাদি রকিং চেয়ারে তুলতে তুলতে বলল, সেটা ওকেই জিজ্ঞেস করো। পুলিশ নিয়ে এসেছে তোমাকে বাঁচাতে। ভাবছে আসলেই পেয়ে যাবে। আমাকে এখনো চেনে না। আবির হাতের বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো। কাশেম এসে ওকে জোর করে উঠিয়ে একটা চেয়ারে বসাল। মাদি এক বোতল পানি নিয়ে নাহিদার কাছে গিয়ে বসল। মুখে ঢেলে দিল পুরো বোতল পানি। আবির চেয়ার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ওইদিকে নাহিদার আস্তে করে জ্ঞান ফিরে এল। নাহিদা উঠে বসলে কয়জন লোক ওকে বাঁধার জন্য এগিয়ে এল। মাহদি মোল্লা হাত দিয়ে থামিয়ে দিল। নাহিদা ভালো করে চোখ মেলে দেখলো একটা অপরিচিত লোক ওর সামনে বসে আছে। পাশে তাকাতে কিছু দূরে আবিরকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পেল। ওকে দেখে কোনো রকম উত্তেজিত হলো না, বরং আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মাহদি কেমন লাগছে? নাহিদা যেমন লাগার কথা। আপনার লোক ভালোই আপ্যায়ন করেছে। নাহিদা মাথায় হাত দিয়ে দেখলো ঘাড়ের কাছে রক্ত জমাট বেঁধে আছে। মাহদি নিজের রকিং চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। চোখ কম্পিউটার স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে মাহিনা আর তার পুলিশ বাহিনী একসাথে হয়ে কি যেন মিটিং এর মতো করছে। নাহিদা, কি দেখছেন? পুলিশেরা আপনার হদিস পাবে কিনা? মাহদি, তুমি কি করে জানলে আবির এখানে আছে? নাহিদা নিজের পোশাক থেকে ধুল ঝাড়তে ঝাড়তে বলল, মনে করুন টেলোপ্যাথি। মাহদি টেবিলে থাবা দিয়ে বলল, আমাকে বোঝাতে এসো না। তোমার থেকে আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতাও। নাহিদা, তাহলে অভিজ্ঞতা দিয়ে বুঝে নিন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? মাহদি নিজেকে কন্ট্রোল করে বলল, তোমাদের দলে আর কে কে আছে? নাহিদা, দল। হি হি হি। মাহদি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। এসে নাহিদা গলা চেপে ধরে বলল, মজা নিচ্ছ? বল, কে কে আছে? নাহিদার দম বন্ধ হয়ে আসছে। ও ছাড়াতে পারছে না। হাতটা সরাতে চাইতেন মাহদি আরো জোরে চেপে ধরল। ওর চোখ অন্ধকার হয়ে এল। আবির চিৎকার করে বলল, ওকে ছেড়ে দাও। যা বলার আমাকে বলো, যা কষ্ট দেওয়ার আমাকে দাও। ছেড়ে দাও ওকে। মাহদি নাহিদাকে ছুঁড়ে মারল মেঝেতে। নাহিদা গলায় হাত দিয়ে কাঁচতে লাগলো। মাহদি চেয়ারের হাতলে হাত রেখে আবিরের দিকে ঝুঁকে বলল, তোমরা কি করে জানলে সে রাতে আমার মাল ডেলিভারি হবে? নাহিদা কাঁচতে কাঁচতে বলল, আমরা জানতাম না। আমরা ভার্সিটি থেকে আসার পথে দেখতে পেয়েছি। মাহদি, তাহলে এখানে এসে পৌঁছালে কিভাবে? নাহিদা, আন্দাজ। মাহদি দাঁত কিরমির করে বলল, আমাকে কি বোকা পেয়েছো? যেখানে জঙ্গলের কেউ হদিস রাখে না সেখানে তুমি আন্দাজ করে এখানে চলে এসেছো। আর এসেই শিউর হয়ে গেলে এখানেই আবির আছে। মাহদি নিজের চেয়ারে বসে বলল, তারাও তোমাদের সঙ্গীদের একটু খেল দেখাই। পোড়া বাড়ি এসেছে আর ভয় পাবে না, তা কি করে হয়? স্যার, এখন কি করব? নাহিদাকে কোথাও খুঁজে পাইনি। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। মাহিন উধাও না, ওকে নিয়ে গেছে। কে নিবে? ভূপ ভূপ। মাহিন, রবিন, কি হয়েছে? স্যার, ভূপ ভূপ ভূপ। রবিন পেছনে ইশারা করে দেখালে সবাই পিছনে ফিরল। কিছু অশরীরী ওদের দিকে এগিয়ে আসছে। একটার মাথা নেই, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। আরেকটা কলাকার, কোনো আকার নেই। এক একটা দেখতে ভয়ঙ্কর। এগুলোকে দেখে প্রায় সবাই দৌড়ে পালালো।
মাহিন চেষ্টা করেও টিকতে পারেনি। মাহদি হাসতে হাসতে বলল, তোমাদের সঙ্গীরা তো বেজায় সাহসী, কয়েকটা ভূতের গ্রাফিক্স দেখেই পালিয়েছে। নাহিদা আর আবির কিছু বলল না। মাহদি আবার বলল, তোমাদের এবার ব্যবস্থা করব। এখন আর এটা চাটা হলো তোমাদের জীবনের টাইমলাইন। এই 1.5 ঘন্টা তোমরা নিজেদের মতো করে না হয় সময় কাটিয়ে নাও। এই নিয়ে যাও ওদের। কিছু লোক ওদের দুজনকে নিয়ে একটা ছোট ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিয়ে নাহিদা এসে আবিরের হাত পা খুলে দিয়ে বলল, তুমি ঠিক আছো? আবির, তুমি এখানে এসেছো কেন? নাহিদা, তোমাকে বাঁচাতে। আবির নিজেকে বিপদে ফেলে। নাহিদা, কই বিপদ? কিছু তো হয়নি, তুমি আছো না। আবির, তোমার এমন ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। নাহিদা, ভালোবাসার মানুষটাকে হারাতে চাই না দেখেই তো ঝুঁকি নিয়েছি। আবির আর কিছু বলল না, চুপ করে নাহিদার কোলে শুয়ে পড়ল। নাহিদা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নাহিদা আর আবিরকে বাইরে নিয়ে আসা হলো 4টার সময়। ভোর হয়ে আসছে। মাহদি কূপের কাছে দাঁড়িয়ে আছে। ওদের দিকে ফিরে বলল, এমন নিশ্চুপ, একটুও ভয় লাগছে না? আবির, তবে করুণা হচ্ছে তোমার প্রতি। আমরা মরে গেলেও এই সাম্রাজ্য টেকাতে পারবে না। মাহদি, তাই? সেটা না হয় পড়ে দেখ যাস। সেটা তো তোমরা দেখতে পারবে না। এই ওদের নিয়ে আয়। প্রথমে মেয়েটাকে ফেলবি। কয়েকজন নাহিদাকে ধরে নিয়ে গেল কুয়োর কাছে। আবির আর কাঁধে গিয়েও পারল না। চারপাশ থেকে কয়েকজন এসে ওকে ধরে ফেলল। নাহিদা একবার আবিরের দিকে তাকিয়ে হাসল। তারপর মাহদির দিকে তাকিয়ে বলল, আমার খুব আফসোস হচ্ছে তোমার জন্য। মাহদি, কেন? নাহিদা, আফসোস হচ্ছে এজন্য যে তোমার এত দামি পিরানহাগুলো আমার আগে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। মাহদি, মানে? নাহিদা, আমি ঢোকার আগেই পটাশিয়াম সায়ানাইড দিয়েছি কুয়ার ভেতরে। মাহদি, কি? নাহিদা, শুধু তাই নয়, একবার চারপাশে তাকিয়ে দেখো। নাহিদার কথায় জঙ্গল থেকে পুলিশ বেরিয়ে। মাহদি ওদের দেখে নাহিদার দিকে তাকালো। নাহিদা হেসে বলল, ওরা ভয় পায়নি। পুলিশেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ভূত তো কোন ছাড়। মাহদি, কিন্তু আমার লোকরা তো দেখেছে সবাই চলে গেছে। এমনকি রাস্তায় গাড়িও ছিল না। মাহিন খুব ভুল করে ফেলেছেননি। মাহদি মোল্লা, আমরা যে অন্য পথ দিয়ে ঘুরে আসতে পারি তা মনে হয় বুঝতে পারিনি। এখন হাত উপরে তোলো সবাই, না হলে এনকাউন্টার করতে বাধ্য হব। সবাই হাত উপরে তুলল। মাহিন এসে মাহদি মোল্লার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। নাহিদা মাহদির কানের কাছে এসে ফিসফিস করে বলল, খুব জানতে ইচ্ছে করছে এত কিছু কি করে হলো। আমি যে সব জানতে পেরে গিয়েছিলাম। আমি যখন কোনো স্বপ্ন দেখি তা পরে সত্যি হয়। মাহদি অবাক চোখে নাহিদার দিকে তাকালো। নাহিদা হেসে আবিরের কাছে এল। নাহিদা, সব ঠিক আছে। আবির পারফেক্ট। নাহিদা, কিন্তু কি যেন ঠিক নেই। আবির, কেন? নাহিদা, আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা শব্দে সবাই চমকে উঠল। মাহদির হাতের পিস্তলটা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেটা এখনো নিশানার দিকে তাক করা। নাহিদা আর কিছু বলতে পারল না। লুটিয়ে পড়ল আবিরের হাতে। গলগল করে রক্ত বের হচ্ছে বুকের বাম পাশ থেকে। মাহিন দ্রুত মাহদির হাত থেকে নিজের পিস্তলটা কেড়ে নিল। কখন যে ওর পিস্তলটা নিয়ে গেছে টের পায়নি। নাহিদার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। ও আবিরের দিকে তাকালো। ঝাপসা হয়ে আসছে ওর চোখ। সেইভাবেই ফিসফিস করে বলল, বড্ড ভালোবেসে ফেলেছি। বড্ড বেশি। নাহিদার হাত নেতিয়ে পড়ল। আবির বাইরে অস্থিরভাবে পায়চারি করছে। রুমে ঢুকবে কি ঢুকবে না। বাসর ঘরে ঢোকার আগে কেন যে এত অস্থির লাগে তা অনুসন্ধান করে বের করা দরকার। এদিকে ক্লাসমেটগুলো ওকে দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। একজন এসে জোর করে ঢুকিয়ে দিল রুমে। রুমে ঢুকেই ফুলের সুগন্ধে আরো অস্থির হয়ে গেল। চোখ পড়ল বিছানার উপর বসে থাকা লাল টুকটুকে বউটার দিকে। বউ অভিমান করে বলল, আসতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে একলা এভাবে বসে আছি, পায়ে জি জি ধরে গেছে।
আবির কাছে এসে বলল, ভয় লাগছিল। এত ভয় তোমার অপারেশনের সময়ও লাগেনি। নাহিদা, হ্যাঁ, আমি তো বাঘ। তোমাকে খেয়ে ফেলবো। আবির, না না, বাঘ হতে যাবে কেন? বল বাঘিনী। নাহিদা, যা। হেসে বলল, ওই দিন সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আরেকটুর জন্য তোমাকে হারিয়ে ফেলতাম। ডাক্তার বলেছিল বুলেটটা একেবারে হৃৎপিণ্ড ঘেঁষে গেছে। নাহিদা, থাক, আর ভয় পেতে হবে না। আমি আমার স্বপ্ন নিয়ে সারা জীবন যে ভয় পেয়েছি তা কেবল আমিই জানি। আবির, আজ থেকে না হয় তোমার স্বপ্নের দায়িত্ব আমি নিলাম। সমাপ্তি।